সুপ্রিয় কলেজের বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের 779তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ছেলে মোহাম্মদ রাশেদুল ইসলামের জীবনের হৃদয় কাঁপানো চরম কষ্টকর এক বাস্তব জীবন কাহিনী। প্রিয় বন্ধুগণ, রাশেদুলের জীবনের গল্পটা এক পারিবারিক বাস্তব জীবনের গল্প। আমাদের এই সমাজকে ঘিরে, আমাদের এই সমাজে আপনি যদি উচিত কথা বলেন তাহলে লোকে আপনাকে বেয়াদব বলবে, আর যদি আপনি চুপচাপ সহ্য করেন, উচিত কথা না বলে চুপচাপ সহ্য করে যান, তো লোকে আপনাকে ভীতু বলবে, ভয় পাইছে, বোকা বলবে। এই সমাজে আপনি যাই করবেন, নিকৃষ্ট এই সমাজের চোখে আপনি শত্রু হয়ে যাবেন। কিন্তু সমাজকে ব্যাদ করে, সমাজকে পিছনে ফেলে আপনি যখন অনেক উপরে উঠে যাবেন, তো এই সমাজে একটা সময় আপনাকে দেখে তালি দিবে। হন না আপনি চোর, হন না আপনি ডাকাত, হন না আপনি সন্ত্রাস, কিন্তু থাকুক আপনার পকেটে অনেক বেশি টাকা, তো সম্মান আপনার কাছে এমনি এমনি চলে আসবে। সমাজ আপনাকে দেখে বাহবা দেবে। আমাদের আজকালকার সমাজ মানুষের যোগ্যতা দেখে না, দেখে শুধুমাত্র টাকা। টাকা এমন এক জিনিস প্রিয় বন্ধু, আপনি জীবনে যতই অপরাধ করেন, আপনার সমস্ত অপরাধগুলোকে টাকা নামক ওই সাবানটা ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে। চাচার কাছে হিল্লা বিয়ে দিল রাশেদ তার বউকে। গল্পটা সত্যি এক হৃদয় কাঁপানো বাস্তব জীবনের গল্প। আমি আশা করব আপনার শুরু থেকে শেষ পর্যন্ত গল্পটা শুনবেন এবং গল্প শেষে আমাদের রংপুরের ভাই রাশেদুল ইসলামকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রাশেদুল ইসলাম, আমার বাড়ি রংপুর। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার ছোট একজন কাকা, আর এছাড়াও রয়েছে আমার প্রতিবন্ধী ছোট একটা বোন সহ আমার চাচি সহ আমার চাচাতো ভাই বোন। রংপুর শহর থেকে অনেক দূরের কোনো একটা প্রত্যন্ত গ্রামে আমাদের পরিবারটা এক একান্নবর্তী, অনেক বড় জনসংখ্যা মুখর এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন খেটে খাওয়া দিনমজুর। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা যখন যে সময় যে কাজ পায় সেই কাজে করে। আমার বাবা একটু বোকা টোকা স্বভাবের মানুষ আমার বাবাকে দিয়ে দিনমজুরের কাজ করায়, কিন্তু দিন শেষে আমার বাবাকে ন্যায্য পরিশ্রম দেয় না। আমার বাবা কেমন জানি লোকের কাছে একটু পরিমাণের আমাদের এই লোকালয় সমাজে আমার বাবা কেমন জানি একটু বুদ্ধি প্রতিবন্ধী বলা চলে, কিন্তু সেক্ষেত্রে আমার কাকা কিন্তু তা নয়। আমার কাকা অনেক বেশি চালাক। আমাদের এলাকাতে আমার কাকার নিজস্ব দোকান আছে, ব্যবসা বাণিজ্য আছে, এবং আমার কাকাকে আমাদের এলাকার মানুষ অনেক সম্মান করে, ভালোবাসে। কারণ আমার কাকা মানুষ হিসাবে যেমনই হোক না কেন, তার পকেট ভর্তি টাকা আছে এবং সমাজের কাছে তিনি অনেক ভালো একজন ব্যক্তি। তিনি মসজিদ, মাদ্রাসায় সহ বিভিন্ন জায়গায় দান সরকার করে, যার জন্য এলাকার মানুষ তাকে অনেক ভালোবাসে। আমার কাকার অবস্থাটাও খুব একটা ভালো ছিল না। আমার কাকা যাকে বিয়ে করে, আমার কাকি, তিনি আমার কাকার বয়সেরও আরও বেশি। কাকা তার চেয়েও বেশি বয়স্ক একজন মহিলাকে বিয়ে করে এবং অন্যের ঘর থেকে ওই মহিলাকে ভাগায় নিয়ে আসে, 2টা বাচ্চা সহ। নিয়ে আসার পরে দেন ওই মহিলাকে আমার কাকা বিয়ে করে এবং ওই মহিলার বাপের গুল থেকে এবং ওই মহিলার স্বামীর সমস্ত টাকা পয়সাগুলো আমার কাকা পায়, এবং সেই টাকা দিয়েই আমার কাকা রংপুর শহরে বড় বড় ব্যবসা দাঁড় করে, যেই দিয়ে আমার কাকা আজ বড় মাপের একজন শিল্পপতি। যাই হোক, এমন করে আমি ছোটোবেলায় দেখে আসছি আমার কাকা এভাবেই তার জীবনযাপন করতেছিল। আমার বাবাকে কেউ একটা সম্মান করতো না, বাইরের মানুষের কথা বাদে দিলাম। আমার ঘরে যে দাদা দাদি আছে তারাও, আমার বাবা যেহেতু তাদের বড় সন্তান, তারপরেও আমার বাবাকে আমার দাদা দাদিরও খুব বেশি একটা সম্মান করতো না। যেহেতু আমার বাবার কাছে টাকা থাকতো না, আমার বাবার কাছে টাকা পয়সা নেই, এই জন্য তারাও কেউ আমার বাবাকে সম্মান করে না। সবাই আমার কাকাকে সম্মান করে এবং যেটাই হোক কাকাকে বলবে এবং কাকাই সমস্ত কাজে এগিয়ে থাকবে। এরকম করেই দিনের রাতগুলো কাটতেছে। আমার মা কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। তো সুন্দর থাকার কারণে একটা বিষয়, আমার কাকি যিনি ছিল তিনি কিন্তু অনেকই কালো এবং আমার কাকার চেয়ে অনেক বয়স্ক। তিনি আমার বাবার চেয়েও বেশি বয়স্ক একজন মহিলা যে আমার কাকা বিয়ে করে। কাকা শুধুমাত্র লোভের বশবর্তী হয়ে, মহিলার স্বামীর টাকা আছে, বাপের বাড়ির দিক থেকে অনেক বেশি টাকা আছে, লোভের বশবর্তী আমার কাকা ওই মহিলাকে বিয়ে করে। আসলে মূলত সংসার করার জন্য নয়, কিন্তু
কিন্তু বিয়ে করার পরে আমার কাকা কেমন জানি আমার আম্মার দিকে একটা খারাপ নজর দিতে থাকে। মানে এরকম হয় যে আমার মা যেখানেই যাক ওই কাকা মানে আমার আম্মুকে বিভিন্নভাবে কথা বলার জন্য চেষ্টা করে এবং আম্মুর সাথে কেমন যেন একটু মিশে থাকে। এই বিষয়গুলো তখন আমার ভালো লাগে না। ভালো না লাগার কারণে আমি তখন মোটামুটি অনেক বড় হয়েছি, ওই এলাকারই কোনো একটা স্কুলে আমি তখন পড়াশোনা করতাম। তো আমার কাকা যখন এগুলো করতো মানে আম্মুর পিছে ঘুরতো বা আম্মুর সাথে কথা বলার জন্য চেষ্টা করতো বিভিন্ন অ্যাঙ্গেলে। তো আমাদের পরিবার তো একটা মানে আমরা যদিও ভিন্ন হয়ে গেছিলাম, মানে পৃথক আর কি, আমাদের পরিবারও পৃথক এবং কাকারাও পৃথক। তো সেখানে দেখা যায় আমাদের পরিবারে সবসময় অভাব অনটন লেগেই আছে। মানে আমাদের আজকে চাল নাই তো ডাল নাই, এটা নাই ওইটা নাই, সবসময় একটা অভাব অনটন আমাদের আছেই। তো আমার ওই কাকা করে কি সেই দুর্বলতার সুযোগটা নেয়। মানে আমাদের আজকে অভাব এটা নাই ওইটা নাই, এসে আমার মাকে এটা দিবে ওইটা দিবে এবং আমার আম্মুর সাথে খুব ভালো করে মিশে থাকবে। মানে কাকার মনে যে আসলে কি আছে এটা বোঝার কোনো উপায় নেই, মানে এটা বুঝতে দিবে না। আমার আম্মু কোনো একটা বিপদে পড়ছে, কাকা একেবারে হাতেম তাই হয়ে আসবে, আমার মাকে ওই বিপদ থেকে রক্ষা করবে। ধরেন আমার মা কারো কাছ থেকে কোনো টাকা পয়সা ধার করছে, যথাসময় সেই টাকা দিতে পারতেছে না, আমার কাকা তখন পিছন থেকে এসে আমার মাকে সাহায্য সহযোগিতা করবে। এভাবে কাকা আমার মাকে অনেক হেল্প করে। তো সেই জায়গা থেকে আমার মায়েরও একটা সময় আমার কাকাকে ভালো লাগতে শুরু হয় এবং মাও তখন কাকার সাথে অনেক কথাবার্তা বলে, মানে দুজন অনেক ক্লোজ হয়ে যায়। তো আমার যে বৃদ্ধ কাকি আছে তিনি কিন্তু আবার ওইসব বিষয়ে তার কোনো মাথা ব্যথা নাই, কারণ সে মানে খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে এগুলো হলে তার চলে। তার স্বামী কী করতেছে, কোন জায়গায় যাচ্ছে, কার সাথে কথা বলছে, এসব বিষয় নিয়ে তার কোনো রকমের মাথা ব্যথা নেই। এই বিষয় নিয়ে তিনি কোনো কথাও বলতে চায় না। তো আমাদের কাছে ব্যাপারটা বড় অদ্ভুত লাগে যে কাকি কেন কোনো কিছুর বিষয়ে মানে কোনো কিছু বলে না, একটু অন্যরকমভাবে উনি চলাফেরা করে। ওনার হাজব্যান্ড কোথায় যাচ্ছে, কী করতেছে, এসব বিষয় নিয়ে তার কোনো রকমের মাথা ব্যথাও নেই। এরকম করতে করতে অনেকগুলো দিন কেটে যায় এবং প্রতিটা দিনে একটা পর্যায়ে আমার বাবার চোখে এই জিনিসগুলো পড়ে। এই যে আমার মা পুকুরে গোসল করতে গেলে কাকাও গোসল করতে যাইতো এবং মাকে ধাক্কা দিত, মায়ের শরীরে হাত দিত। মানে দেবর ভাবির যে পরিমাণে দুষ্টামিটা করা দরকার এই পরিমাণে দুষ্টামিটা আমার মায়ের সাথে ওই কাকা করতো। তো করার পরে এই জিনিসগুলো আমার বাবার যখন চোখে পড়ে, বাবা বোকা হতে পারে কিন্তু নিজের বউর ভাগটা তো আর অন্য কাউকে দিবে না। আমার বাবা তখন মানে আমার মার সাথে খুব রাগারাগি করে যে এটা কোন ধরনের কথা, তুমি আমার ছোটো ভাইয়ের সাথে এরকম ঘেঁষে কথা বলো কেন, কেন তুমি ওর কথা শোনো, এইটা ওইটা অনেক কথা হচ্ছে আমার মাকে বলে। মানে আমার মাকে বলে হচ্ছে বাবা। তো বলার পরে মা খুব রাগ করে বাবার সাথে যে তুমি এরকম করো কেন, তুমি তো আমাকে দুমুটো মানে ভালো খাবারও দিতে পারো না, অথচ আমাকে রাতের বেলায় ফুসকে এনে দেয়, এটা ওইনা দেয়, আমাকে অনেক খাবার দেয়, আমার সাথে অনেক ভালো ব্যবহার করে। এতে কি তোমার গাও জ্বলে যে একটা মানুষ আমাকে মানে আমার সাথে আছে, আমাকে একটু সাহায্য সহযোগিতা করে, এতে কি তোমার খারাপ লাগে? মানে উল্টো আমার মাকে মানে আমার বাবাকে যত পরিমাণে পারতেছে আমার মা খুব বকাঝকা করতেছে। বাবা তারপরও ওই দিনের মতো সহ্য করে নিল। কিন্তু দিন যতটা সামনের দিকে যাচ্ছে আমার মায়ের সাথে আমার কাকার সম্পৃক্ততা ঠিক ততটাই বাড়তেছে। তাদের দুষ্টমি, তাদের ধাক্কাধাক্কি এগুলো গ্রামের প্রত্যেকটা মানুষই দেখতে পায়। একটা পর্যায়ে আমার বাবা খুব স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যায়, খুবই রাগ করে আমার মাকে ডিরেক্টলি বলে যে তুমি যদি আরেকবার আমার ভাইয়ের সাথে কথা বলছো বা ওর সাথে ধাক্কাধাক্কি করছো বা ও তোমার গায়ে হাত দিছে তাহলে কিন্তু পরিস্থিতি খুব ভয়ানক হয়ে যাবে। আমার মাও সেদিন এক বাক্যে আমার আব্বাকে বলে যে তুমি যে কি পরিস্থিতি ভয়ানক করবা এইটা আমার জানা আছে, আমি তোমার মতো লোকের সাথে থাকতেছি, কথা বলতেছি, এটাই তো আমার কাছে মনে হচ্ছে যে আমি অপরাধ করতেছি, আমি অন্যায় করতেছি, তোমার সাথে আমার কথা বলাও ঠিক না, তোমার সাথে আমার থাকাও ঠিক না। এরকম করে মানে খুব খারাপ ভাষায় আমার আম্মুর সাথে মানে আমার আব্বুর সাথে আম্মু কথা বলে। এই করতে করতে আমার আব্বা অনেক চেষ্টা করতেছে এবং শেষ পর্যন্ত আমার আব্বা এটাও করছে, আমার কাকার কাছে গিয়ে পর্যন্ত হাতে পায়ে ধরে কান্নাকাটি করছে যে দেখ ভাই তুই আমার ছোট, তোর তো আল্লাহ অনেক কিছু দিছে, তোর জায়গায় সম্পত্তি অর্থ আভিজাত্য টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, আমি আমার সন্তান, আমার একটা প্রতিবন্ধী মেয়ে এবং আমার ছেলেটাকে নিয়ে আমি খুব ভালো আছি, আমার বউটাকে নিয়ে তুই আমার বউটার পিছনে পড়িস না। বড় ভাই হয়ে ছোটো ভাইকে ওরকম করে বোঝাচ্ছিল। কিন্তু আমার কাকা বলে কি না আপনি ভাই ভুল বুঝতেছেন, ভাবির সাথে আমি দুষ্টমি করি, এটা ওইটা অনেক কিছু বলে। একদিন রাতের বেলা আমি শুয়ে আছি, তো শুয়ে থাকা অবস্থায় আমার আব্বা তখন মানে হঠাৎ করে চিৎকার চেঁচামেচির শব্দ শোনা যাচ্ছে, মানে প্রচুর চেঁচামেচির শব্দ শোনা যাওয়ার পর আমি তখন ঘুম থেকে উঠছি। আমি আর আমার প্রতিবন্ধী বোনটা আমরা একসাথে ঘুমাইতাম। তো আব্বা ওই দিন মাছ ধরার জন্য গেছিল, মানে বর্ষার সিজন ছিল তো মানে মাঠে প্রচুর মাছ ছিল, আব্বা মাছ ধরার জন্য মাঠে গেছে। তো মাছ ধরে যখন আমার আব্বা আসতেছিল, আসার সময় দেখলো যে এই অবস্থা, আমার মায়ের সাথে আমার কাকা নাকি ঘরের মধ্যে কি জানি কি করতেছিল, আব্বা এটা দেখছে। দেখার পর আব্বা চিল্লায় চেঁচামেচি কান্নাকাটি এরকম করতেছে। আমি তখন ঘুম থেকে উঠে, কাকা তখন মানে আমার দাদা দাদিরও ঘুম থেকে উঠে, কাকিও তখন ঘুম থেকে উঠে। ওই পর্যায়ে সবাই মিলে তখন জিজ্ঞেস করছে কী হয়েছে। আমার বাবা যখন বলতে শুরু করে একটা পর্যায়ে আমার কাকি তখন এসে আমার আব্বাকে জুতা দিয়ে মারে। মানে আমার কাকি, তিনি যদিও বয়স আমার বাবার চেয়েও বড় কিন্তু সম্মানিত আমার বাবা বড়, উনি মানে জুতা নিয়ে এসে আমার আব্বাকে মারতে শুরু করে যে বেয়াদব তুই আমার স্বামী সম্বন্ধে এরকম বাজে কথা কেন বলতেছিস।
এবং আমার আব্বাকে খুব মারে। কাকিকে কিন্তু মারে না, মানে আমার মাকে কিন্তু মারে না। জুতার বাড়ি খাওয়ার পর আমার আব্বা তখন ঘরে ঢুকে যায়, এবং ঘরে ঢুকে যাওয়ার পরে বাবা তখন খুব কান্নাকাটি করে, মানে প্রচণ্ড কান্নাকাটি করে। এরপর থেকে আমার আব্বার আমার আম্মুর সাথে কথা বলে না। এবার দেখি যে আম্মু 24টা ঘন্টায় মানে কাকা যা বলে তাই, যেন কাকার শিষ্য হয়ে গেছে। কাকা যেটা করতে বলে আম্মু সেটাই করে, এবং কাকাদের ঘরে যায়, কাকা রান্নাবান্না করে দেয়, কাকার কাপড় চোপড় ধুয়ে দেয়, এবং মোটামুটি কাকা সব কাজ আমার আম্মা করতেছে। তো জিনিসগুলো দেখার পর আমার নিজের কাছে অনেক খারাপ লাগে, বাট আমি তো তখন অনেক ছোট, অত বড় না, ক্লাস 5-এ পড়া একটা ছেলে, তো আর খুব একটা বড় না। তো এই জিনিসগুলো চোখে দেখি, বাট কোনো প্রতিবাদ করতে পারি না, মানে কোনো কিছু বলতে পারি না আম্মুকে। অ্যান্ড এরকম করে 2-3 দিন কেটে যায়, আমার বাবা আর মায়ের সাথে কোনো কথা বলে না। একদিন বিকেলবেলা আমি তখন মাঠে খেলতেছি, আমি সব আমাদের এলাকার সব ছেলেরা খেলতেছি। ওই সময় হঠাৎ করে একজনে দৌড়ে এসে বলতেছে যে, আমার বলে, রাশেদুল তাড়াতাড়ি তোর আব্বা হচ্ছে ওই আম গাছের সাথে ফাঁসি দিছে বেগুনবাড়ি। আমাদের এখানে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে বেগুনবাড়ি। বলে যে বেগুনবাড়িতে এনে তোর আব্বা ফাঁসি দিছে, তাড়াতাড়ি। আমি তখন ওই মাঠে খেলতেছিলাম, আমি ওখান থেকে দৌড়ে গেলাম, যে দেখলাম যে আমার আব্বা মানে গাছের সাথে ঝুলে আছে। তো সবাই মিলে আব্বাকে তখন নামাইলো, আমিও তখন আব্বুর সাথে নামাইলাম। ছোটো মানুষ তো, নামানোর পরে একদম আব্বুর জিব্বা বেরিয়ে আছে। তখন থানা থেকে পুলিশ আসছে, এবং পুলিশ আসার পরে আমার আব্বার লাশ তখন নিয়ে গেছে। তো রাত প্রায় 12টার দিকে, 12:30টার দিকে আব্বুর লাশ তখন আনছে। আনার পরে এখন মাঠে দিতে দিবে না, মানে গ্রামের সবাই বলতেছে আমার আব্বা আত্মহত্যা করে মারা গেছে। তো মানে আমাদের সামনে কেন্দ্রীয় কবরস্থান, যেটা সবাইকে যেখানে কবর দেওয়া হয়, ওইখানে আমার আব্বাকে কবর দেওয়া হবে না। তা এখন আব্বাকে এখানে কবর দেবে না, আমার দাদাও কিছু বলে না, দেন আমার কাকারাও কোনো কিছু বলে না, মানে কেউ কোনো কিছু বলে না যে এখানে কবর দেবে না। পরে কি করলো, মানে জমির মধ্যখানে, মানে আমাদের একটা জমি আছে, ওই জমির মানে একটু পুরাইলো একটা পাশে, বড় করলো, করে দেন ওখানে আমার আব্বাকে মাটি দিল। মানে মাটি দিয়েছে, আসলে এটা বলতে ভুল হবে, কোনো জানা যাওয়া হয় নাই, তারপরে কোনো মানুষও ওভাবে আসে নাই, জাস্ট কয়েকজন মানুষ মিলে আমার আব্বাকে কুকুরকে যেরকম করে মাটি দিয়ে দেয় না মারার পরে, ওরকম করে আমার আব্বাকে মাটি দেওয়া হয়েছে। লাইক কুকুরের মতো করে ফেলে দিয়েছে, উপর দিয়ে মাটি দিয়ে দিছে, মানে কোনো রকমের গোসলও করায় নাই বা কোনো জানাজাও পড়ে নাই, মানে কেমন জানি ভাবে হচ্ছে দিয়ে দিছে। যাই হোক, তো মাটি দিয়ে দিল, আমি তখন কান্নাকাটি করলাম, তখন বাড়িতে আসছি। এখন বাড়িতে আসার পরে এই সব সময় একইভাবে দেখতে পাই যে আমার কাকি, আমার মা এখন আমার বাবার সাথে, এই ইয়ের সাথে, কাকার সাথে এগুলো করে। তো এই জিনিসগুলো দেখার পরে আস্তে আস্তে করে বড় হচ্ছি, 6-7 মাস পরে এখন ওই এলাকার লোকজন আছে, তো সবাই আমাকে খারাপ কথা বলতে শুরু করে যে, কিরে রাশেদুল, তোর মা তো এখন, তোর বাবা তো মরে গেছে, এখন তোর কাকার সাথে ঘুমায়, তোর কাকার সাথে থাকে, তোর কাকাই তো তোর এখন বাবা, তোর কাকারে কাকা ডাকোস কেন, বাবা ডাকতে পারোস না? এগুলো বলে লোকে আমাকে খুব খারাপ খারাপ কথা বলে। তখন খুব খারাপ লাগে আসলে, মানে কি বলবো, আসলে বলার মতো কোনো ভাষা নাই। যেসব কাহিনী হচ্ছে বা যেসব কথাবার্তারা বলতেছে, আমি সব কিছু সহ্য করে যাই, সহ্য করে পড়ে আছি। দেখা যাক আল্লাহ তাআলা কী করে, আল্লাহর উপরে ভরসা করে পড়ে আছি। এরকমভাবে হচ্ছে সময়গুলো কাটে প্রায় 2 বছরের মতো আমার কেটে যায়। এবং 2 বছর পরে আমি দেখি যে আমার মা ফুললি আমার কাকার ঘরে থাকতেছে, সেই ঘরে ঘুমাইতে আছে, এবং মোটামুটি সব কিছু, মানে আমার কাকার সাথে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক। তখন তো আমি বড় হয়েছি, সব কিছু বুঝি। আর আমার প্রতিবন্ধী বোনটাও তখন একইভাবে ওই কাকার সাথে, আমার আম্মুর সাথে ওইভাবেই পড়ে আছে। তখন মোটামুটি বড় হয়েছি, পড়াশোনা তো ছেড়ে দিছে, বাবা মারা যাওয়ার পরে পড়াশোনা শেষ, মানুষের বাড়িতে কাজ টাজ করে। তো আমাদের এখানে একটা চেয়ারম্যান বাড়ি আছে, উনি আগের চেয়ারম্যান ছিল আর কি, এখন চেয়ারম্যান নাই। তো ওনার বাড়িতে আমি তখন বললাম যে কাকা কাজে নেবেন, ওনার বাড়িতে আবার অনেক মানে গরু আছে, তারপরে বিভিন্ন ধরনের কাজ আছে আর কি। তাই বললাম কাকা কাজে নেবেন, পরে আমরা বলে যে নিব, কিন্তু মাস শেষে বেতন দিব কম, 1200 টাকা দিব। আমি বললাম যে ঠিক আছে, 1200 টাকাই দিয়েন, এটা আমি কাজ করব। পরে ভাই জীবনে এই প্রথম 1200 টাকা বেতনে এই চেয়ারম্যানের বাড়িতে কাজে ঢুকে যাই। চেয়ারম্যানের বাড়িতে কাজ করি, সকালবেলা ঘুম থেকে উঠে গরু পরিষ্কার করি, তারপর রান্নাঘর পরিষ্কার করি, ঘর দুয়ার পরিষ্কার করি, ওই ধরনের কাজ করতেছি। তেন কাকা তো একদিন আমার মাঠের মধ্যে পাই খুব গালাগালি করতেছে, হ্যাঁ তুই কেন চেয়ারম্যানের বাড়িতে কাজ করবি, আমার কি টাকা পয়সার অভাব, আমি নিজেই তো পোলাপাইন পালি, পোলাপাইন তো আমার এখানে কাজ করে, তো একটা কাজ করতে চেয়ারম্যানের বাড়ির কাজ ছেড়ে দে, এখানে তোর কাজ করার দরকার নেই। আমি বললাম যে না, আমি চেয়ারম্যানের বাড়িতে কাজ করতেছি, আমি এখানে কাজ করবো, আপনি আমার বাধা দিবেন কেন, আমি কাজ করব। এমন করে আমি তখন কাজ করতেছি, না কাকা আমাকে নিয়েই যাবে, খুব ইয়া করতেছে, তার আমি যাই না। আমাকে একদিন জোর করে বাড়িতে নিয়েও যায়, আম্মা আমাকে বুঝায় যে তুই আবার স্কুলে ভর্তি হ, পড়াশোনা কর, পড়াশোনা অফ করলি কেন, তুই পড়াশোনা কর, সমস্যা কি। আমার কথা হচ্ছে যে না, আমি পড়াশোনা করবো না। মানে যেহেতু আমাদের পরিবারে এরকম একটা ঘটনা আমার আম্মা ঘটাই ফেলছে, আমার আব্বা মারাই গেছে, আমার আব্বা আত্মহত্যা করছে, এটা আর কেউ না জানুক, আমি তো জানি আমার আব্বা কেন আত্মহত্যা করছে, এটা কেউ স্বীকার করুক বা না করুক, আমি তো দেখছি। যেহেতু আমার আব্বা এত কষ্ট নিয়ে আব্বা মারা গেছে, তাহলে আমি আর এই মায়ের কথা শুনবো না, বা মায়ের কোনো কথা আমি মানবো না, কাকার কথা তো শোনা প্রশ্নই আসে না। পরে আমি চেয়ারম্যানের বাড়িতে কাজ করি, এমনি বড় হই। প্রায় 1-1.5 বছর পরে, 1-1.5 বছর হয়ে যায়, 1-1.5 বছর পরে আমার মায়ের সাথে এই কাকা দ্বন্দ্ব লেগে যায়।
প্রত্যেক দিন আমার মা চেয়ারম্যানের কাছে আসে, এসে বিচার দেয় যে এমন এমন ঘটনা, বিয়ের প্রলোভন দেখাইছে, বিয়ে করবে বলছে, এখন বিয়ে করে না, আজকে অনেক বৎসর ব্যবহার করতেছে, এগুলো আমার আম্মা বলে, সবসময় বলে। বলার পরে একদিন আমার আমার কাকা আমাদের চেয়ারম্যান খুব খেপেছে আমার মায়ের উপরে, যে বেয়াদব মহিলা, তুমি তো তোমার জামাইটারাও খাইছো, এখন ছেলেটা বড় হইতেছে, ছেলেটারও মান সম্মান নষ্ট করতেছো, প্রতিবন্ধী একটা মেয়ের নিয়ে তুমি পাইছো কি? তোমার আমরা একটা রেশনের কার্ড করে দিমু, তুমি আর ওই লোকের কাছে যাইও না, আমার কাকার কথা বলে যে ওর কাকার কাছে যাইও না, রেশনের কার্ড করে দিমু, তুমি রেশনের কার্ড নিয়ে থাকো, এগুলো বলে। পরে চেয়ারম্যান আমার আম্মাকে একটা রেশনের কার্ডও করে দেয়। আমরা তখন আলাদা থাকতো, আমি কিন্তু আম্মুর কাছে যাইতাম না, ওই যে ঘৃণা হয়েছে আম্মুর উপরে, ওই ঘৃণার পরে আমি আর আম্মার কাছে যাই না। পরে রেশনের কার্ড দিল, রেশনের কার্ড দেওয়ার পরে প্রায় মাসখানিকের মতো আমার আম্মু এখানে ছিল, মাস 3 মতো হবে। 3 মাস থাকার পর আম্মু তখন আমার এই প্রতিবন্ধী বোনটাকে নিয়ে আমার নানু বাড়িতে চলে গেছে। এবং নানু বাড়িতে চলে যাওয়ার পরে তা আমি তখন ওই চেয়ারম্যানের বাড়িতে কাজ করি, ওই যে বদলা যেটাকে বলো, বদলার কাজ করতেছি। মা তখন নানু বাড়িতে চলে গেল ছোটো বোনটাকে নিয়ে, ওই বিষয় নিয়ে আমি আর কোনো কথাবার্তা বলি না, সেখানে মা পড়ে গেছে। অ্যান্ড কাকাও তখন ওনার মতো করে কাজকাম করতেছে। আমি তখন চেয়ারম্যানের বাড়িতে আস্তে আস্তে করে বড় হচ্ছি। তো হইতে হইতে একটা পর্যায়ে জানতে পারলাম যে আমার মার নাকি অন্য কোথাও বিয়ে হয়েছে। আমার মা কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল, আমাদের এলাকাতে যত মহিলা ছিল আমার মা কিন্তু তাদের মাঝে বেস্ট চেহারার একজন নারী ছিল, খুবই সুন্দর ছিল। তো পরে জানতে পারি আমার এই বোনটাকে নাকি কোন মাদ্রাসায় না কোথায় এতিমখানায় দিয়ে দিছে, প্রতিবন্ধী বোনটাকে সরকারি কোনো একটা দপ্তরে। আর আমার মা বিয়ে বসে গেছে, অন্য কোথাও বিয়ে হয়ে গেছে। তো এই নিয়ে মা আর আমার কখনো খোঁজখবর নিতে আসে নাই, বা আমিও আর কখনোই মায়ের খোঁজখবর নিতে যাইনি যে মা কোথায় আছে, কেমন আছে, ওগুলো না। এবার আমি পড়ে আসি, ওভাবেই পড়ে আসি। তো এর মাঝে আবার দাদা দাদিও মারা গেছে, কেউ আর বাইচা নেই, কাকা আছে, কাকা সব কিছু দেখাশোনা করতেছে ওভাবে। তো চেয়ারম্যানের বাড়িতে থাকতেছি আমি তখন মোটামুটি অনেক বড় হয়ে গেছে, একদম টাকরা জোয়ানোর পরে তো চেয়ারম্যানের সাথে সাথে সবসময় সব জায়গায় থাকি। তখন চেয়ারম্যানের মোটরসাইকেল ছিল, চেয়ারম্যানের মোটরসাইকেল চালাইতাম, ওই হিসাবে আমি সবার কাছে পরিচিত। এলাকার সব মানুষ চেয়ারম্যানের ডানহাত বলে আমাকে চিনে, এবং চেয়ারম্যান যত কাজ টাজ করে সবাই আমাকে দিয়ে করায়। মোটামুটি তখন আমার হাতে খুব বেশি টাকা পয়সা আছে, অনেক টাকা পয়সা। এরকম করে দিনের রাতগুলো কাটতেছে। তো সবার কাছে আমি তখন খুব ভালো মানুষ, সবাই আমাকে অনেক সম্মান করে, এবং চেয়ারম্যানের সাথে থাকি বলে প্রত্যেকটা মানুষের কাছে আমি অনেক সম্মানিত ব্যক্তি। তো এরকম করে একদিন রাতের বেলায় চেয়ারম্যান হঠাৎ করে আমার বলতেছে যে রাশেদুল, একটা দরবারে যাবো, রাত 9টার দিকে তুই রেডি থাকিস। তখন কিসের দরবার আমি তো জানি না। পরে আমি বললাম যে চেয়ারম্যান সাহেব দরবারটা কিসের? পরে বলে ঢাকায় গার্মেন্টসে এক মেয়ে চাকরি করতো, নাম হচ্ছে পারুল, ওইটা নাকি পেটে বাচ্চা নিয়ে আসছে এলাকাতে, তো এখন ওইটা দরবার করতে যাবো। পরে আমি বললাম যে ঠিক আছে, যেহেতু এরকম একটা ঘটনা তাইলে যাওয়া যায়। পরে রাতে 9টার দিকে আমি চেয়ারম্যান তখন মোটরসাইকেলে করে দরবারে গেলাম। যাওয়ার পর দেখলাম যে ভাই উঠানের মধ্যে ভরপুর মানুষ, অনেক মানুষ। তাই সবার ভিতরে আমিও তখন গেলাম, চেয়ারম্যান বসলাম, চেয়ারম্যানের পাশে দাঁড়াই আছি। ভাই এমন সময় এক পরীর মতো মেয়েকে নিয়ে আসছে, আমাদের সামনে, একদম দেখতে শুনতে খুবই সুন্দর চেহারার এক মেয়ে, গোমটা পরে আসছে, এসে চেয়ারম্যানের সামনে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে বলতেছে যে এই মেয়ে, এবং ওর এই মেয়ে নাকি ঢাকায় গার্মেন্টসে চাকরি করতো, পেটে বাচ্চা নিয়ে আসছে। মেয়ে দেখার পরে তো আমিও টাস্কি খেয়ে গেছি, চেয়ারম্যানও টাস্কি খেয়ে গেছে। দেখার মতো মেয়ে, সোজা কথা যেটা, খুবই সুন্দরী। এত সুন্দরী মেয়ে আমাদের এলাকাতে নাই এক কথায়। তো এখন এই মেয়ে আগে আমাদের এলাকাতেই থাকতো, এখান থেকে ঢাকায় গেছে, গার্মেন্টসে চাকরি করছে, ওই গার্মেন্টস থেকে আসছে এখানে, এখন বাড়িতে আসছে। বেড়াইতে আসার পরে জানতে পারে যে মেয়ে অজ্ঞান হয়ে যায়। পরে ডাক্তার আসলে মেয়ের পেটে বাচ্চা আছে, কিন্তু বিয়ে হয়নি। বাপ মেয়ে অভিযোগ করছে বিয়ে হয়নি, এবং এই বাচ্চা কার, এই নিয়ে তখন এলাকার যে কিছু টুপিওয়ালা মানুষ আছে না, যারা এলাকা পরিচালনা করে, তারা তখন তাদের এলাকাতে অবৈধ কাজ হয়েছে, এটা অসম্মান তাদের এলাকার জন্য, এটা ইসলাম অবৈধ কাজ, এটার জন্য তারা তখন চেয়ারম্যানকে ডাকছে আর কি। তো চেয়ারম্যান তখন দরবার নিয়ে বসছে, মেয়েকে তখন সামনে ডাকছে, যে মেয়ে সামনে আসছে, বলে যে তোমার পেটের বাচ্চাকে, বাচ্চা আছে কি? বলে হ্যাঁ আছে। তো বলে বাচ্চার বাবাকে? বলতেছে আমি তো ঢাকায় চাকরি করতাম, ওখানে একটা ছেলের সাথে পরিচয় হয়, এবং আমরা বিয়ে করি। তো বিয়ে করার পরে আমার বাচ্চা আসে, বাচ্চা আসার পরেও আমাকে ছেড়ে চলে যায়, মেয়েটা বলতেছে। তো চেয়ারম্যান বলে যে ঠিক আছে, তাইলে তোমার ওই ছেলের সাথে বিয়ে হয়েছে, কাবিন হয়েছে, কাবিন দেখাও। মেয়ে বলে না, কাবিন হয়নি, আমরা এমনি বিয়ে করছি হুজুর ডেকে। চেয়ারম্যান বলে তোমাদের ওই বিয়েতে কোনো সাক্ষী ছিল, কেউ কি সাক্ষী আছে? মেয়ে বলে যে না, ওরকম কোনো সাক্ষী নেই। তো এবার চেয়ারম্যান বলে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এটা ঠিক আছে, ওকে আমি দেখতেছি। এ বলে চেয়ারম্যান তখন করলো কি, যে সবাইকে বললো যে একদিনের সময় দেন, একদিন পরে এটা আমি একদিন বিবেক বিবেচনা করি, এরপরে দিন বিচার করবো কী করা যায়, কিন্তু মেয়েরে চোখে চোখে রাখেন। পরে যাই হোক, রাতের বেলায় এবার চেয়ারম্যানের আমি চলে আসতেছি মোটরসাইকেলে করে। তো আসার সময় বাড়িতে আসছি, পরে আমি তখন আমার ঘরে গেলাম, হাত মুখ ধুইলাম, ধুয়ে খাবার খেয়ে শুইছি। ওই সময় চেয়ারম্যান আমার ডাকতেছে দরজার মধ্যে আসা, যে রাশেদুল উঠে আসছে। পরে বারান্দার মধ্যে বসে আছে, আমিও গেছি। পরে আমার বলে যে রাশেদুল কী করা যায় মেয়েটারে? আমি বললাম যে আপনি কী করবেন আপনি ভালো জানেন,
এখন আমি কি বলতাম? পরে বলে, আসলে এখন আমি তো আমার চেয়ারম্যানই টিকিয়ে রাখতে হলে অনেক মানুষের কথাই শুনতে হবে। এখন আমি তো একটা বিপদে পড়ছি, তুই আমার একটা বুদ্ধি দে, আমি কী করবো? তো আমি বললাম যে কিসের বিপদ, অ্যান্ড আপনি কোন বিপদে পড়ছেন আমারে বলেন, দেখি আপনার বিপদটা আমি আপনাকে সাহায্য করতে পারি কিনা। পরে বলে যে কাশেমুল বলে আমাদের এলাকার একজন লোক আছে, মানে উনি চেয়ারম্যানের আগেও মানে মোটামুটি চেয়ারম্যানের চেয়েও প্রভাবশালী আর কি। কাশেমুল অনেক টাকা পয়সার মালিক আছে। তো এখন চেয়ারম্যান বলতেছে ওই কাশেমুল নাকি ওনাকে বলছে যে ওই মেয়েটার নাম ছিল পারুল, বলতেছে পারুলকে দিয়ে দেওয়ার জন্য। কাশেমুল নিয়ে যাবে, ঢাকাতে নিয়ে যাবে, ওইখানে ওনার কারখানায় রাখবে, ওইখানে উনি ব্যবসা বাণিজ্য বা যেটা করে মেয়েকে দিয়ে করাবে, সকালবেলা মেয়েটাকে ওনার কাছে দিয়ে দেওয়ার জন্য। আর যদি না দেয় তাহলে তো মেয়েকে এখন মারতে হবে, বা এটা তো ঝামেলা, কী করব? কাশেমুল তো মেয়েটাকে নিতে চায়, মানে ওনার নাম কাশেম আর কি, আমরা কাশেমুল বলি। পরে আমি বললাম যে চেয়ারম্যান দেখেন, এটা আমাদের এলাকার একটা মেয়ে, এখন আপনি হয়তো মেয়েকে চিনেন না বা আমাদের এলাকা থেকে অনেক দূরে, তো যাই হোক তারপর তো আপনার ইউনিয়নের একটা মেয়ে, তো এই মেয়েটারে কাশেমুলের হাতে তুলে দেওয়া মানে আপনি বুঝতেছেন যে কাশেমুল মেয়েটাকে দিয়ে কী করবে। তো চেয়ারম্যান আমারে বলতেছে তো আমারও তো কোনো কিছু করার নেই, এখন আমি যদি সকালবেলা বা কালকে রাতে আগামী দিন যদি আমি দরবারে যাই, দরবারে গেলে মেয়েকে আমার মারতে হবে এবং দেখা যায় পেটের বাচ্চা নষ্ট করবে, এলাকাতে মেয়েটা আরও অসম্মান হবে। তো কাশেম যখন মেয়েটাকে নিতে চায়, কাশেম বাচ্চাটাকে নষ্ট করে মেয়েটাকে একটা ভালো ভবিষ্যৎ দিবে। আমি তখন চেয়ারম্যানকে বললাম যে ঠিক আছে, এটা আপনি ভালো বুঝেন, এখন আমি এই বিষয়ে আপনার সাথে আর কোনো কথা বলতে চাই না, এটা আমি চেয়ারম্যানকে বলছি। এখন বলার পরে চেয়ারম্যান তখন বলে যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এই ফাইন, ঠিক আছে। ওই কথার আমি তখন ঘুমাই গেলাম। সকালবেলা চেয়ারম্যান উঠে আমারে বলতেছে একটা কাজ কর রাশেদুল, তুই গিয়া পারুল মেয়েটারে ডাকে নিয়ে। তো আমি তখন গেলাম, গিয়ে মেয়ের বাড়িতে গেছি, যাই বলতেছি চেয়ারম্যান তোমার ডাকতেছে, আসো। তো মেয়ে তখন বোরকা টোরকা পরে মুখোশ পরে সুন্দর করে আমার সাথে আসছে। আসার পরে তো চেয়ারম্যান বলতেছে যে বসো, মেয়েরে নাস্তা দিল, মেয়ে নাস্তা করতেছে। কিছুক্ষণ পরে ওই কাশেমুল আসছে, কাশেমুল গাড়ি নিয়ে আসছে। আসার পরে চেয়ারম্যান বলতেছে শোনো, এখানে যে তোমার দরবার হবে আগামী দিন, এখন আগামী দিন দরবারে কিন্তু সমস্যা আছে, অনেক ঝামেলা হতে পারে। তো তুমি যেহেতু একটা অসহায় মেয়ে, আমি আসলে কোনো ঝামেলা চাই না, তোমার পেটে যেহেতু বাচ্চাটা আছে, কাশেম তোমাকে নিয়ে যাবে, তুমি তার সাথে ঢাকায় চলে যাও। নিলে পরে কাশেম তোমার পেটের বাচ্চাটাকে মানে নষ্ট করবে বা এটাকে ফেলে দিবে, এরপরে তোমাকে সুন্দর করে ওইখানে ঢাকাতে থাকার একটা ব্যবস্থা করে দিবে, তোমাকে একটা চাকরি বাকরি দিবে, তুমি ওইখানে ভালো করে থাইকো, অ্যান্ড আমি চেয়ারম্যান হিসেবে তোমাকে এই উপকারটা করতে পারি। মেয়ে তখন চেয়ারম্যানকে বলতেছে যে না, আমি যাব না, আমি পেটের বাচ্চা নষ্ট করব এবং পেটের বাচ্চা নষ্ট করে প্রয়োজন আমি এলাকাতেই থাকবো। চেয়ারম্যান তখন বলতেছে যে দেখো, তুমি এলাকাতে থাকতে পারবে না, তোমার জন্য তোমার আব্বা আম্মা এলাকা ছেড়ে চলে যেতে হবে, কারণ আজকে রাতে রায়টা খুব ভয়ানক হবে। রায়টা এরকম হবে যে তোমার পেটে যেহেতু বাচ্চা আছে এবং তুমি যদি অবৈধ বাচ্চা নিয়ে আসছো গ্রামে, তাহলে গ্রামের আইন অনুযায়ী তোমার আব্বা আম্মাকে আমরা গ্রাম থেকে বের করে দিব। এখন তুমি কি চাও যে তোমার জন্য তোমার আব্বা আম্মা গ্রাম থেকে বেরিয়ে যাক? এই কথা তখন চেয়ারম্যান মেয়েটাকে বলতেছে। বলার পরে মেয়ে তখন একদম চুপ, আর কোনো কথা বলে না। চেয়ারম্যান তখন মেয়েকে বলতেছে মা, একটা কাজ করো, তুমি ঝামেলা করো না, তুমি কাশিমুলের সাথে চলে যাও এবং আমি বলবো যে তুমি পালায়ে গেছো, তুমি ভাইগা গেছো, তুমি যে এই কাশিমুলের সাথে গেছো, এখন এটাতে আমি কাউকে বলবো না, আমি বলবো যে মেয়ে পালায়ে গেছে, এখন মেয়ে কোথায় গেছে আমি জানি না। তো এখন মেয়ে তখন বলতেছে চেয়ারম্যানকে, যদি ঠিক আছে তাহলে আমি পালাইয়ে যাই, আমি কাশিমুলের সাথে যাবো কেন, আমি এমনি ঢাকায় চলে যাই। চেয়ারম্যান বলে যে না, আমি তোমাকে এভাবে ছাড়তে পারবো না, তোমার একটা অঘটন হইলে, তোমার কিছু হইলে এটা দায়িত্ব কে নেবে। মানে আমি দেখলাম যে চেয়ারম্যান যেভাবেই হোক মানে ঘুরে ফিরে এই মেয়েটাকে মানে পারুলকে ওই কাশিমুলের সাথে দিতেই চায়। যাই হোক, এখানে অনেক তর্কাতর্কি হলো, মেয়েও যেতে চায় না, চেয়ারম্যানও তখন একরকম জোর করে মেয়েকে কাশিমুলের হাতে তুলে দিল। কাশিমুল তখন মেয়েরে নিয়ে চলে গেল, যাওয়ার পর আমি তখন পড়ে আসি। বাট এরপর থেকে মেয়েটা চলে যাওয়ার পরে সেই রাত থেকে মানে আমার ভিতরে কেমন যেন একটা হাহাকার কাজ করতেছে। মানে এত সুন্দর প্রতিভার মতো চেহারা একটা মেয়ে, কিন্তু এই মেয়েটার জীবনটা এরকম হলো। কোন পোলায় পেটে বাচ্চা দিছে তার তো কোনো ঠিক নাই, এখন যে কোথায় যাবে, কার হাতে পড়বে, কোন জায়গায় থাকবে, এগুলোর তো আসলে কোনো হদিশ নাই, কোনো রকমের সঠিক কোনো কিছুই নাই। নিজের ভিতরেও তখন খুব খারাপ লাগা কাজ করে যে আল্লাহ, না জানি মেয়েটা কোনো একটা বিপদে পড়ে, না জানি মেয়েটার কি একটা সমস্যা হয়, মানে এগুলো নিয়ে তখন খুব খারাপ লাগা কাজ করতেছে। যাই হোক, 15-20 দিনের মতো চেয়ারম্যানের বাড়িতে পড়ে আছে, কাজ করে 15-20 দিন পরে একদিন বিকেলবেলা চেয়ারম্যানে জিগেলাম যে চেয়ারম্যান সাহেব, আমরা যে পারুল মেয়েটারে কাশিমুলের কাছে দিয়ে দিছি, ওর কি কোনো খবর নিছিলেন? চেয়ারম্যান আমারে বলো, তোরে তো মাথা ব্যথা কেন? আমারে বলে। তাই আমি বললাম যে আসলে মাথা ব্যথার বিষয় না, মেয়েটা তো একটু অসহায়, গরিব, আমি যেরকম অসহায়, আমার মতো একটা অসহায় মেয়ে, তো যার জন্য আসলে একটু জানতে চাচ্ছিলাম যে মেয়েটা ঠিকমতো আছে কিনা, বা কাশিমুল যে মেয়েটাকে নিল, মেয়েটাকে ঠিকমতো কাজ টাজ দিছে কিনা, বা মেয়েটা ভালো আছে কিনা। এগুলো বলার পর আমি দেখলাম যে চেয়ারম্যান আমার উপর একটু রাগান্বিত, মানে একটু রাগ করতেছে, একটু খুবই রেগে আমার সাথে কথা বলতেছে। তা আমি আর চেয়ারম্যান এই বিষয়ে কোনো কথা বললাম না, আমি তখন চুপচাপ থেকে গেলাম যে মেয়ের পথে মেয়ে গেছে, মেয়ে কোন জায়গায় গেছে না গেছে ওটা আমার জানার বিষয় না। চুপ মেরে রইলাম। তখন এমতো অবস্থার ভিতরে তারও কয়েকদিন পরে এই ফারুলের বাবা একদিন আসছে,
মানে বিকালবেলা। আমি তখন হচ্ছে গরু ঘর পরিষ্কার করতেছি, মানে গরুর খাওয়ান দিব বিকালবেলা। উনি এসে চেয়ারম্যানকে খুঁজতেছে। পরে আমি বললাম যে কাকা এদিকে আসেন, চেয়ারম্যান তো বাড়িতে নেই, চেয়ারম্যান কোনো একটা মেলে কোনো একটা দরবার করতে গেছে। পরে মেয়ের আব্বা এসে আমার পাশে বসে আমার বলতেছে, বাবারে চেয়ারম্যান কই? আমি বললাম যে চেয়ারম্যান তো দরবারে গেছে, চেয়ারম্যান নাই। পরে আমারে বলে, তুমি কি জানো আমার মেয়েটারে চেয়ারম্যান কার কাছে দিছে? এটা বলতেছে মেয়ের আব্বা। তো বলার পরে আমি তখন বললাম যে কেন, আপনার মেয়ের সাথে আপনার কোনো যোগাযোগ নাই? বলে না, আমার মেয়ে বেশ কয়েকদিন আগে আমাকে একবার ফোন করছিল, ফোন করে কান্নাকাটি করতেছে যে আব্বা আমাকে এসে নিয়ে যাও, আমি তো কিছু লম্পটের হাতে পড়ছি, আমি তো বাঁচব না, আমাকে তো মেরে ফেলবে। এখন আমি কি করব? শেষ পর্যন্ত আমি চেয়ারম্যানের কাছে আসছি। আমি বললাম যে এতদিন আসলেন না কেন? মেয়ে তো অনেক আগেই ফোন করছে। বলে এলাকার লোকজনের কাছে গেছি, অনেকে সাহায্য সহযোগিতা করবে বলছিল, ওভাবে কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছি না, যার জন্য আমি নিরুপায় হয়ে চেয়ারম্যানের কাছে আসছি। পরে আমি বললাম যে কাকা দেখেন, চেয়ারম্যান তো আপনার মেয়েটার এরকম কাশিমুলের কাছে দিছে। পরে বলে কাশিমুল লোকটা তো খুব খারাপ, তো আমাদের এলাকার অনেক মেয়ে পাচার করছে আগে, লোক তো ভালো না, মেয়ের আব্বা বলতেছে। তা আমি তখন বললাম যে কাকা কী করবো এখন? আপনি চেয়ারম্যানের কাছে আসছেন, কোনো লাভ নাই, কারণ চেয়ারম্যানকে আমি কয়েকদিন আগে যখন আপনার মেয়ের কথা জিজ্ঞেস করছি, চেয়ারম্যান আমার উপরে খুব রেগে গেছে, আমার বলতেছে যে তোর এত মাথা ব্যথা কেন, মানে আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে, তো এখন আপনি তো এগুলো বলে লাভ নাই। পরে আমার বললে তাহলে বাবা আমি কী করবো? বলে আপনি চলে যান, আমি দেখি চেয়ারম্যানের সাথে কথাবার্তা বলে আমি আপনাকে কালকে জানাবো। এই কথা বলে আমি তখন পারুলের আব্বারে বিদায় করে দিলাম। উনি তখন চলে গেছে। যাওয়ার পরে রাতের মধ্যে চেয়ারম্যান তখন আবার আসছে। চেয়ারম্যান আসার পরে আমি তখন চেয়ারম্যানের সাথে পুনরায় আবারও ধমক তো একবার খাইলামই, তা আবারও জিজ্ঞেস করলাম যে চেয়ারম্যান সাহেব, এমন এমন ঘটনা, মেয়েটার কোনো সন্ধান পাওয়া গেছে কিনা, বা মেয়েটা কোথায় আছে? এই চেয়ারম্যান একইভাবে আমার উপর খেপে গেছে যে হ্যাঁ তুই এই করতেছো সেই করতেছো। পরে আমি একটু বুদ্ধি খাটে আমি চেয়ারম্যানকে বললাম যে চেয়ারম্যান, আপনি যে আমার উপরে খেপতেছেন, মেয়ের আব্বা তো আসছিল আজকে বিকেলবেলা, বৈশাখ থানাতে গিয়ে মামলা করবো আপনার নামে মেয়েরে বিক্রি করে দিয়েছেন। মানে এটা আমি একটু ব্রেন খাটায় বুদ্ধি খাটায় বললাম। এটা বলার পরে চেয়ারম্যান তো তখন লাভ দিয়ে উঠছে, এটা বলতে কী বললি তুই? আমি বললাম যে হ্যাঁ, মেয়ের আব্বা এমনি এমনি আসছে, আইসা বলতেছে আপনার নামে মামলা দিবে, আপনি ওনার মেয়েকে কোথায় লুকিয়ে রাখছেন, ওনার মেয়েরে বাইর করে দেন। চেয়ারম্যান আমার ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে আমার বলতেছে, আরে রাশিদুল কী বলিস তুই, এটা সত্যি নাকি? আমি বললাম হ্যাঁ। পরে বলে সকালবেলা গিয়ে মেয়ের আব্বার আমার সাথে দেখা করতে বলবি, যা। ঠিক আছে, রাতটা কেটে গেল। এবার আমি সকালবেলা মেয়ের বাবার কাছে গেছি। মেয়ের বাবার কাছে গেলাম, যে বললাম যে কাকা দেখেন, চেয়ারম্যানকে তো আসলে সহজভাবে রাজি করানো যাবে না, বা এখানে আমার কাছে মনে হয় চেয়ারম্যানও ইনভলভ আছে। তা আপনি একটা কাজ করেন, আমি এখন আপনি নিয়ে গেলে পরে আপনি চেয়ারম্যানকে বলবেন যে আপনি থানায় মামলা করবেন, আপনি একটু শক্ত হবেন। আপনি শক্ত হলে আপনার মেয়ের সন্ধান আপনি পাবেন, আর যদি শক্ত না হন তাহলে বাবা আপনার মেয়েটার আপনি খুঁজে পাবেন না, মেয়েটার খুব ক্ষতি করে ফেলবে। তো এই ভদ্রলোক তখন বলতেছে আচ্ছা বাবা ঠিক আছে। পরে ওই লোকেরা আমি তখন আবারও নিয়ে আসি চেয়ারম্যানের কাছে। আসলে পরে চেয়ারম্যান খুব গরম, মানে ওই লোকের সাথে খুব খারাপ ব্যবহার করতেছে, যে তুমি নাকি আমার নামে মামলা করবা, তুমি আমাকে চিনো, আমি এই সেই এটা ওইটা বললাম। মানে মেয়ের বাবাকে খুব ধমকাধমকি করতেছে, মানে মেয়ের বাবাকে প্রচুর ধমকাইতেছে। তো আমিও তখন ওনারে, মানে পারুলের বাবারে আমিও যেমনি বুঝাইছি, উনিও তখন আমার বুঝ মতোই আছে। উনি তখন চেয়ারম্যানকে বলতেছে হ্যাঁ আপনি মামলা করলে করবেন, মানে আপনি আমাকে ধমক দিচ্ছেন কেন, আমি আমার মেয়ের সন্ধান পাচ্ছি না, আমি তো থানাতে যাবই। এটা ওইটা নিয়ে পরে খুব ঝামেলা হয়েছে। হওয়ার পরে মেয়ের বাবা তখন চলে গেছে। আমি তখন চেয়ারম্যানকে বললাম যে চেয়ারম্যান কাকা, এখন কিন্তু অবস্থাটা আমার কাছে ভালো মনে হয় না, এই ঘটনা এখন কিন্তু উনি যদি থানাতে যায় তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। চেয়ারম্যান তখন বলতেছে আমার নির্বাচনের সময় কাশিমুল আমাকে অনেক হেল্প করছে, আমাকে অনেক টাকা পয়সা দিয়েও হেল্প করছে, এবং জনমত দিয়েও অনেক সাহায্য সহযোগিতা করছে। তো এখন কাশিমুল আমার কাছে একটা জিনিস চাইছে, এখন আমি যদি জিনিসটা না দিই তাইলেও তো জিনিসটা ভালো দেখা যায় না। এখন আমি তো আমার নিজের পিঠ বাঁচানোর জন্যই দিয়েছি, এখন আমি যে বিপদে পড়বো এটা তো আমি বুঝতে পারিনি। এখন কি করা যায় রাশিদুল, তুই আমার একটা বুদ্ধি দে। আমি তখন বললাম যে কাকা দেখেন, সবচেয়ে বড় বুদ্ধি হচ্ছে আপনি মেয়েটারে কই রাখছে, বা কাশিমুল মেয়েটাকে কোথায় রাখছে, আমি গিয়ে দেখে আসি, এবং দেখে আসার পরে আমি তখন মানে মেয়ের আব্বার সাথে কথাবার্তা বললাম, মেয়েটাকে আমি সেভ করব, বা এটাতে আপনিও ভালো থাকবেন আমিও ভালো থাকবো, মেয়ের আমার ঠিকানাটা দেন। পরে আমার বলে আমি তো জানি না, কাশিমুল ওর ঘরে নিয়ে গেছে, আচ্ছা আমি তোরা পাঠাইতেছি, তুই মেয়েটার সাথে দেখা টাকা করে আসবি, প্রয়োজনে মেয়ের ধমক দিয়ে মেয়ের বাবার সাথে ফোনে কথা বলাই দিবি, যে মেয়ে ভালো আছে, মেয়ে তার বাবার সাথে ফোনে কথা বলে, এটা বলে তুই মেয়ের বাবার সাথে ফোনে কথা বলাই দিবি। তো আমি বললাম যে আচ্ছা কাকা ঠিক আছে। এই বলে আমি তখন তার পরের দিনে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। রংপুর থেকে ঢাকায় গিয়ে পৌঁছালাম তারপরের দিন ঢাকায় পৌঁছালাম, কাশিমুলের বাসায় গেলাম। এতে চেয়ারম্যানের সাথে কাশিমুলের আগেই ফোনে কথা হয়ে গেছে যে যাতে আমাকে দেখায়। পরে কাশিমুল আমাকে আরেকটা জায়গায় নিয়ে গেছে, এবং ওই জায়গায় যাওয়ার পর আমি তখন মেয়েটাকে দেখছি, মানে আমি তখন বুঝতে পারছি যে মেয়ের সাথে আসলে কী ধরনের কাজগুলো ওখানে হচ্ছে। সেখানে নিয়ে গেলাম, আমি তখন মেয়েটাকে দেখলাম, দেখে আমি তখন বুঝতে পারলাম যে মেয়ে কান্নাকাটি করতেছে আমার কাছে, যে এরকম আমাকে এরা এটা করাইতেছে ওইটা করাইতেছে, খুবই খারাপ কথা বলতেছে। পরে এখানে কাশিমুল তখন মেরে ধমকাইতেছে যে এখন তুই তোর বাবার সাথে কথা বলবি, ও ফোন দিবে, আর বাবার সাথে কথা বলে চেয়ারম্যানের নাম্বারে কল দিবে, চেয়ারম্যান তোর বাবার সাথে কথা বলবে, এখন তুই যদি উল্টাপাল্টা করিস তাহলে তোর খবর আছে।
তোরা এটা করবো ওইটা করবো বলে মেয়েকে খুব ধমকাইতে আসছে ওইখানে, মানে ওই রুমটার ভিতরে। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে। মেয়ে তখন বললো আচ্ছা ঠিক আছে, মানে ধমক খাওয়ার পরে এবার মেয়েকে ওই কাশিমুল যা শিখিয়ে দিতেছে, মেয়ে চেয়ারম্যানের ফোনে তাই বলতেছে এবং চেয়ারম্যান লাউড স্পিকার দিয়ে এটা মেয়ের বাবাকে শোনাচ্ছে। মানে আমি তখন দেখলাম যে এটা খুবই বড় একটা প্রতারক চক্র, মানে অনেক বড় একটা প্রতারক চক্র। সেই জায়গা থেকে আমি তখন চলে আসছি, ওই জায়গা থেকে চলে আসছি। আসার পরে আমি ভাই আর একটা রাতও ঘুমাইতে পারি না। আমার প্রতিটা রাতে চোখটা বন্ধ করলে মেয়েটার কথা আমার মনে হয় যে আল্লাহ, আমার নিজের হাতে একটা বোন আছে, আমার বোনটা কই আছে না আছে আমি তা জানি না, কিন্তু এই মেয়েটার উপরে এই ধরনের বর্বর নির্যাতন প্রতিটা মুহূর্তে হইতে আছে। এখন যেটা আমি নিজে চোখে দেখে আসছি, এখন চোখে দেখে আসছি তো মনটার আর বুঝাইতে পারি না। তো মনে মনে চিন্তা করতেছি যে কীভাবে মেয়েটাকে একটু সাহায্য করা যায় এবং কীভাবে এই রাক্ষসদের হাত থেকে মেয়েটাকে বাঁচানো যায়, এটা পরিকল্পনা করতেছি। কিন্তু মেয়ের বাবা তো অনেক খুশি, মেয়ের সাথে কথা হয়েছে, মেয়ে ভালো আছে। এমনি আমি তখন তার 4-5 দিন পরে মেয়ের বাবার কাছে আবার গেছি, যে বললাম যে কাকা এমন এমন ঘটনা, মেয়েটার তো অমুক জায়গায় আটকায় রাখছে। এখন আমি মানে যেটা যেটা সত্য ঘটনা, সব কিছু সত্য ঘটনা মেয়ের কাছে, মানে চেয়ারম্যানের এই মেয়ের বাবার কাছে বলছে, মানে পারুলের বাবার কাছে। বলার পরে পারুলের বাবা তো তখন খুব কান্নাকাটি করতেছে, বাবা তুমি কি বলো? আমি বললাম যে জি আমি ওইখানে ছিলাম, আমি আপনার সাথে কথা বলছি না। বলে হ্যাঁ। বলে যে আপনার মেয়েকে যা শিখিয়ে দিচ্ছে আপনার মেয়ে তাই বলছে, মূলত আপনার মেয়ে অমুক জায়গায় আছে, অমুক জায়গায় আটকানো আছে, এই জায়গায় মেয়েটা আটকায় রাখছে। পরে আমারে বলে বাবা আমি তো আমার মেয়েটা আমি বাঁচাই, তুমি বাঁচাও, কান্নাকাটি করে। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে 2-3 দিন পরে আমি আপনি নিয়ে যাবো ঢাকাতে, আমি ওই এলাকায় আপনি যেখানে নিয়ে যাবো আপনি সেখানে যান। আমার কথা হচ্ছে আমি আইনের আশ্রয় নিব, আমি পুলিশের আশ্রয় নিব। পরে এই ভিতরে আমি তখন করলাম কি, আমার চেয়ারম্যানকে বললাম যে চেয়ারম্যান আমি আমার মায়ের কাছে তো যাবো, আমার মায়ের যেখানে বিয়ে হয়েছে আমি আমার আম্মার কাছে যাবো, আম্মা আমাকে যাইতে বলছে। আসলে তো মিথ্যা কথা, আমার আম্মার সাথে আমার কোনো কথা নাই। চেয়ারম্যান তখন বলে ঠিক আছে যা, এই বলে চেয়ারম্যান তাই ছুটি নিলাম, নিয়ে আমি পারুলের বাবারে নিয়ে চুরি করে আমি তখন ঢাকাতে গেলাম। চুরি করে ঢাকাতে গেলাম এবং যেই এলাকায় পারুলকে আটকায় রাখছে ওই এলাকার যে লোকাল থানা ছিল, আমি তখন ওই থানাতে গেছি। এবং থানাতে যাওয়ার পর আমি থানার যিনি বড় দারোগা ছিল তার কাছে সমস্ত বিস্তারিত ব্যাপারগুলো খুলে বলছি, যে এমন এমন ঘটনা, মেয়েটাকে এইভাবে লুকিয়ে রাখছে, এই আমি সব কিছু বলছি। বলার পরে থানার দারোগা তখন আমাকে নিয়ে ডিরেক্টলি হচ্ছে সেম পয়েন্টে চলে গেছে, যে পয়েন্টে মেয়েটা আছে ওই পয়েন্টে মেয়ের বাবার সহ গিয়ে আলহামদুলিল্লাহ উনি আমাকে ওইখান থেকে মেয়েটাকে বের করে আনছে। উনি সহ গেছে, ওনার ফোর্স নিয়ে গেছে, ওইখান থেকে মেয়েকে বের করে আনছে। আনার পরে মেয়ের বাবার হাতে মেয়েকে তুলে দিয়েছে। ওখানে অনেকগুলো মেয়ে ছিল, সবগুলোরাই আনছে। পরে মেরে দিয়ে দেওয়ার পরে মেয়েকে তখন নিয়ে আমি তখন গ্রামে গেছি। এখন গ্রামে যাওয়ার পরেই মানে যেদিন আমি গ্রামে গেছি এই ঘটনাটা তখন আমি গ্রামে যাওয়ার আগেই জানাজানি হয়ে গেছে, মোটামুটি সবার কাছে ফোনে কাশেমুল বলে দিছে যে এরকম আমি পারুলের বাবাকে নিয়ে এটা করছে। তো গ্রামে যাওয়ার পরেই তখন চেয়ারম্যান আমাকে ডাইকে নিছে নিয়ে, মানে আমার মনে হয় না যে আমার জন্মের পরে কেউ আমাকে এভাবে মারছে, এমন পিটান আমাকে পিটাইছে, জন্মের পিটান পিটাইছে। তাই আমি বললাম যে আমার অপরাধটা কি, আমার অন্যায়টা কি? না, আমার কোনো কথা শুনলো না, আমাকে ইচ্ছা মতো পিটাইলো। পিটানোর পরে আমার তখন বের করে দিচ্ছে, তুই আমার বাড়িতে আর কাজ করবি না, তোমার কাজে তোর মতো লোক আমার লাগবে না, বের করে দিছে। পরে এখন আমি কোথায় যাব? আমি তো আসলে ওই সময় খুবই দুর্বল হয়ে গেছি, মানে কোনো জায়গায় আর কোনো কিছু করতে পারি না, একেবারেই দুর্বল। রাস্তায় ঘুরতেছি। ওই সময় আমার ওই কাকা, মানে আমার আব্বার ছোট ভাই, তিনি তখন ব্যাপারটা বুঝতে পারছে যে চেয়ারম্যান আমাকে মারছে, মায়েরা বাড়ি থেকে বের করে দিয়েছে। সত হলে তো আমার কাকার রক্ত আমার গায়ে। কাকা তখন আমাকে আগলাই নিছে যে ঠিক আছে রাশেদুল, যা হবার তা হয়েছে, মানে পুরনো সব কথা ভুলে তুই কাকার সাথে থাক, কাকা তোরে ভালো রাখবো, বা অতীতের সব কথা বাদ দে, কাকা এগুলো আমারে বলতেছে। আমি তখন বললাম যে কাকা ঠিক আছে। পরে আমি কাকার সাথে আসি, কাকার বাজারের উপরে দোকান আসছে, ওই দোকানে বসি। চেয়ারম্যানের সাথে আর কোনো কথাবার্তা বলি না, বা চেয়ারম্যানের সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। চেয়ারম্যানের মতো পড়ে আছে, আমি আমার মতো পড়ে আছি। এরকম করে 2-3 দিন পরে একদিন পারুলের আব্বা আমার দাওয়াত দিল যে বাবা তোমার দাওয়াত, তুমি আমাদের বাড়িতে আইসো। ওই সময় কিন্তু পারুলের পেটের বাচ্চা নষ্ট হয়ে গেছে, মানে ঢাকাতে নিয়ে ওরা বাচ্চা অপারেশন করায় ফেলছে। পরে বলে যে আমার দাওয়াত, তুমি আমার ঘরে আইসো। দুপুরবেলা আমার দাওয়াত দিল। পরে আমি পারুলদের বাসায় দাওয়াত খেতে গেলাম। আলহামদুলিল্লাহ মাছ মাংস দিয়ে একদম ভরপুর খাবার, জামাই আবদারের মতো আমার খাওয়াইলো। আমিও একদম পেট ভরে খাবার খাইলাম। খাওয়ানোর পরে আমার তখন খুব তৃপ্তি নিয়ে, আর কি অনেক তৃপ্তি নিয়ে খাইছি, মনে হয়েছে অনেক দিন পরে ভরপেট খাইলাম। তো খাওয়ার পরে আমার খাবারটা অনেক স্বাদ হয়েছে। পরে পারুল বলতেছে যে আপনি আমাকে বাঁচাইছেন, মানে আপনি আমাকে এরকম একটা বিপদ থেকে বাঁচাইছেন, এমনি বললাম যে ঠিক আছে সমস্যা নেই, তোমার সাথে যেহেতু পরিচয় হয়েছে, আমি তো ওই দোকানে বসে, আমার কাকার দোকান, তুমি যাইও মাঝে মাঝে, তোমার যেটা লাগবে এটার জন্য তুমি যাইও, এবং গেলে পরে আমি তোমাকে দিব, এটা বলে। তো এরপরে পারুল মাঝে মাঝে আমাদের দোকানে যাইতো, কী লাগতো তারা বাজার সাজার এটা ওইটা করতো। এমন করে পারুলের সাথে কথাবার্তা বলতে তো তার সাথে আমার মোটামুটি একটা ভালো সম্পর্ক হয়ে যায়। তো ও তো আসলে দেখতে অনেক সুন্দর ছিল, আসলে শুধু আমি কেন, আমার মনে হয় যে পৃথিবীর যেই কোনো ছেলে ওরা দেখলে ওর প্রেমে পড়ে যাবে, এক দেখায় প্রেমে পড়ে যাবে, এত সুন্দর ওর চেহারা ছিল। পরে
আমার ওর সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেল, মানে কথাবার্তা সবসময় যাতায়াত আসা যাওয়া ওইগুলোর মাঝে। পরে আমার একদিন বললো যে আমার একটা মোবাইল ফোন কিনে দিবেন, আমার টাকাও দিল কিছু। তো আমি বললাম যে সমস্যা নেই, তোমার টাকা লাগবে না, আমি তোমার এমনি একটা ফোন কিনে দিব। পরে আমি নিজেই তার একটা মোবাইল ফোন কিনে দিলাম, এবং কিনে দেওয়ার পর ওই মোবাইল ফোন দিয়ে রাতের পর রাত ফোনে কথা বলি। আমি কোথায় আছি, কেমন আছি, খাবার খাইছি কিনা, ভালো আছি কিনা, মানে অলওয়েজ আমার সাথে ও কথাবার্তা বলে, আমিও তার সাথে কথাবার্তা বলি, ওর খোঁজ খবর নিচ্ছি, ও আমার খোঁজ খবর নিচ্ছে। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা সময় কাটতেছে আর কি। আমারও খুব ভালো একটা সময় কাটতেছে, ওরও খুব ভালো একটা সময় কাটতেছে। ও আমার সাথে সবসময় কথা বলে, আমি ওর সাথে সবসময় কথা বলি। এরকম করে প্রায় 2 থেকে 3 মাসের মতো পেরিয়ে যায়, এবং 2-3 মাস পরে আমরা মোটামুটি একটা গভীর প্রেমে মানে প্রেমে হাবুডুবু খাচ্ছিলাম। যেমন আমি প্রত্যেক দিনে হচ্ছে রাত 10টা-11টার পর ওদের বাড়ির পিছনে চলে যেতাম, এবং ওরে নিয়ে আমি এখানে সেখানে বিভিন্ন জায়গায় ঘুরতাম রাতের বেলায়। তো ওর বাবা আসলে, ওর বাবা বা ওর পরিবারে কেউ আমাকে কোনো কিছু বলতো না। কোনো কিছু বলতো না, তার কারণ হচ্ছে তারা মনে করতো যে তাদের মেয়ে আমার সাথে থাকলে ভালো, বা আমি তো তাদের মেয়েকে একটা বড় ধরনের বিপদ থেকে বাঁচাইছি। সেই জায়গা থেকে তার বাবা মা কেউ আমাকে কোনো কিছু বলে না। আমি তখন পারুলের সাথে একদম মানে মজা মাস্তি করতেছি, ঘুরতেছি, ফিরতেছি, খাইতেছি, মানে সর্বদিক থেকে আমি আর পারুল অনেক ভালো আছি। এলাকার মানুষ আমাদেরকে দেখে সবাই অনেক ভালোভাবেই নিচ্ছে যে ঠিক আছে, ওর সাথে আমার একটা ভালো সম্পর্ক, আমি পারুলের বাবাকে একটা বিপদ থেকে মানে পারুলকে একটা বিপদ থেকে বাঁচাইছি। ওই হিসাবে তখন এরকম করে সম্পর্কটা যেতে যেতে প্রায় 1 বছর মতো আমাদের মাঝে তখন সম্পর্কটা থাকে। আর এদিক দিয়ে চেয়ারম্যান তো মানে ভাগের মতো আমার উপরে, মানে আমাকে পাইলে পারে না যে আমাকে মেরে ফেলবে, এরকম একটা অবস্থা। তো বছরখানিক পরে আমি তখন একদিন পারুলে নিজেই বললাম যে পারুল, তুমি তো জানো যে আমার এই দুনিয়াতে কেউ নেই, মানে আমি একেবারেই এতিম একটা ছেলে, এবং বাবা তো নাই, ছোটোবেলায় বাবা মারা গেছে, মাও বিয়ে বসে অন্য কোথায় চলে গেছে, প্রতিবন্ধী একটা বোন আছে, তারে যে আসলে কোথায় রাখছে, কোন জায়গায় আমার আম্মা রাখছে, এটা আমার আম্মাই ভালো জানে। আমার আম্মার সাথে আমার আর কখনো কথা হয় নাই। তো এখন যে আমি তোমাকে বিয়ে করব, কিভাবে করব বা কি বলা যায়? ও আমাকে বলে তুমি আমার আব্বার সাথে ডিরেক্টলি কথা বলো, আমার আব্বা যা বলবে তাই হবে। পরে ও আমাকে এভাবে বললো, বলার পরে আমি ওর আব্বুর সাথে কথা বললাম। ওর আব্বুরে বললাম যে কাকা, মানে এমনি যেভাবে পারুল আমাকে শিখিয়ে দিল এভাবেই বললাম যে আমি পারুলকে বিয়ে করতে চাই, এবং আপনি যদি রাজি থাকেন তাহলে আমি পারুলকে বিয়ে করব, যেভাবে আপনি বলবেন ওভাবেই বিয়ে করব। তিনি তখন আমাকে বলতেছে, বাবা আমার তো কোনো আপত্তি নেই, পারুল যদি তোমাকে বিয়ে করে, এবং এটাতে তো তোমার একটা গার্ডিয়ান আছে, তোমার কাকা আছে, তোমার কাকার একটু আমার কাছে পাঠাও, আমি তোমার কাকার সাথে কথা বলবো। এই কথা তিনি আমাকে বললো। বলার পরে আমি তখন বিষয়টা নিয়ে আমার কাকার সাথে কথা বললাম যে কাকা, এই ঘটনা, আমি তো অমুক গ্রামের পারুলে বিয়ে করতে চাই, মেয়েটা আমার খুব ভালো লাগছে। কাকা আমারে বলে মেয়েটা তো ভালো না, তার চরিত্র ভালো না, এবং এটা তো তুই জানোস। আমি বললাম যে কাকা, আমি সবই জানি, জানার পরেও মেয়েটার আমার ভালো লাগছে, চরিত্র খারাপ হোক সমস্যা না, আমি তার বিয়ে করব। এখন তো সে ভালো আছে, এবং যদিও তার চরিত্রে খারাপ ছিল, সে এটা পরিস্থিতির শিকার, তাকে পরিস্থিতি আসলে অতটা খারাপ বানাইছে, সে আসলে মূলত অতটা খারাপ মেয়ে না, এটা আমি কাকাকে বলি। তো বলার পরে কাকা তখন বলে যে আচ্ছা ঠিক আছে, সমস্যা না, আমি মেয়ের বাবার সাথে কথা বলবো। পরে পারুলের বাবার সাথে আমার কাকা কথা বলে, এবং কথাবার্তা বলার পরে সেখানে মোটামুটি একটা বিয়ের দিন তারিখ ঠিক করা হয়, ধার্য করা হয়। তো সেই ডেটে আমাদের বিয়ে, এবং বিয়েতে আমি তখন বিয়ের কার্ডও করি। মোটামুটি আমার কাকা আমাকে কিছু টাকা পয়সা দিয়ে ওইটা দিয়ে একটা ভালো আয়োজনও করি, চারিদিক থেকে একটা ভালো আয়োজন করি, সর্বদিক থেকে আয়োজন কইরা আমি চেয়ারম্যানকেও দাওয়াত দিই। যদি আমার বিয়েতে চেয়ারম্যান আসে নাই, এবং আসলে এলাকার কোনো গণ্যমান্য লোকে আসে নাই, ও পারুল খারাপ মেয়ে এটা সবাই জানে, জানার পরে তো কেউ আর আসলো না এলাকাতে। এভাবে আমি তখন পারুলকে বিয়ে করলাম। পারুলকে বিয়ে হলো, আমাদের বাসর ঘর হলো, আলহামদুলিল্লাহ সব কিছু খুব সুন্দরভাবে পরিচালিত হলো। আমি তখন কাকার ওই দোকানে কাজ করি, কাকার দোকানে কাজ করতেছি। মাস শেষে কাকা আমাকে স্যালারি দিচ্ছে, কাকার সাথে আমার ভালো সম্পর্ক, কাকা ভাতিজা মিলে দোকান চালাইতেছে, খুব ভালোভাবেই চলতেছে। এরকম করে সময়গুলো কাটতে কাটতে প্রায় এখানে 4-5 মাসের মতো কেটে গেছে। এতে কিন্তু পারুল কোনো বাচ্চাও কনসেপ্ট করে নাই, পারুলের পেটে কোনো বেবি হয় নাই। কারণ ওই যে বেবিটা নষ্ট করার সময় পারুলকে কী জানি কী করছিল আল্লাহই জানে, এবার শোনার সময় ওর পেটে আর বেবি হয় না, বা ডাক্তারও বলে যে হবে কি হবে না, ডাক্তারও কনফার্মলি বলতে পারতেছে না। তো যাই হোক, বাবু হোক বা না হোক, পারুল যেহেতু ভালো আমার সাথে মিশে আছে, আমি ওরে নিয়ে থাকবো, বেবি হইলো বা না হইলো এতে আমার কিছু যায় আসে না। ওভাবে সুন্দর করে আমি পারুলে নিয়ে সংসার করতেছি, এবং সর্বদিক থেকে সব কিছু ঠিকঠাক মতো চলতেছে। কাকার দোকানে যাচ্ছি, কাকার দোকান করতেছি। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা বিষয় আমি খুব খেয়াল করে দেখলাম যে পারুল জানি কেমন করে একটু অন্যরকম হয়ে যাচ্ছে। অন্যরকম বলতে কি, আমাদের এলাকারই একটা ছেলে আছে, মানে ও আসলে মূলত হচ্ছে আপনার ওই সময় মোবাইল ফোনে মানে বিভিন্ন ধরনের গেমস খেলা হইতো আর কি, কী ধরনের গেমস খেলতে হবে আমি তো ওগুলো বুঝি না, ইন্টারনেটে। তো ইন্টারনেটে পারুল ওর সাথে গেমস খেলে, কেমনে গেমস খেলে, গেমস খেলতে খেলতে নাকি পরিচয়। আমাদের এলাকার ছেলের নাম ছিল শফিক।
তো শফিকের সাথে সবসময় গেমস খেলে এটা ওইটা। তো বিষয়টা অনেক দিন আমি আমার চোখে দেখছি, দেখার পরে এবং শফিকের সাথে সে যেখানে দেখা হয় মানে ঘেসে ঘেসে কথা বলে, মানে দুজনের মাঝে মোটামুটি একটা ভালো সম্পর্ক। কারণ আমার হঠাৎ করে আমার ওই মায়ের কথা মনে পড়ে যায়। ওই সময় বলে না যে যার বাপের কুমিরে খাইছে সে ডেকে দেখলেও ভয় পায়, ওরকম একটা বিষয় আছে। তো সেই জায়গা থেকে আমার মনের ভিতরে ভয়টা কাজ করে যে আমার বাবা যেরকম করে আমার মাকে অতিরিক্ত ভালোবেসে শেষ পর্যন্ত আত্মহত্যা করে মারা গেছে, আমার পরিস্থিতি তো শেষ পর্যন্ত এরকমই হবে। কারণ আমি তো পারুলকে অনেক ভালোবাসি এবং পারুলকে ছাড়া আমি তো বাঁচব না, আমি অনেক ভালোবাসি। তখন আমি যতই তারে বলি শফিকের সাথে কথা না বলার জন্য, শফিকের কাছ থেকে দূরে থাকার জন্য, বাট আমি কোনোভাবেই ওরে পারি না। মানে ও শফিকের সাথে কথা বলে এবং যেখানেই শফিককে দেখে সেখানেই চলে যায় এবং তারা গেমস খেলে, মোবাইলে কী জানি করে। রাতের বেলা এরকমও হয় যে তারা ভিডিও কলেও কথা বলে। পারুল আমার সাথে শোয়, ওই শফিক যখন কল দেয় আমার এখান থেকে উঠে যায়, উঠে গিয়ে ভিডিও কলে কথা বলে। এই বিষয়গুলো অনেক দিন পর্যন্ত দেখি ভাই, একটা সময় আমি এগুলো নিতে পারি না। মানে ভিতরে অনেক খারাপ লাগা কাজ করার পরিপ্রেক্ষিতে আমি তখন এই বিষয়টা পারুলের বাবাকে জানাই যে দেখেন আপনার মেয়ে তো এরকম এরকম করে, এখন এটা তো আমার পক্ষে অসম্ভব, আমি তো এটা মানতে পারি না। কারণ ও আমাকে বিয়ে করছে, আমরা সংসার করতেছি এবং ওর তো একটা খারাপ রেকর্ড আগ থেকেই আছে, এটা আপনারা সবাই জানেন। কিন্তু এখন হচ্ছে ও আমার সাথে এরকমটা করতেছে, আমাকে বিয়ে করার পরে ফোনে কার সাথে জানি কথা বলে এবং শফিকের সাথে এরকম সম্পর্ক। তোর বাবা ওকে বুঝায় শোনায়, কিন্তু ও নিজে ওর বাবার কোনো কথাই মানে না। ওর বাবা কোনো কথা বললো ওর বাবাকে ও তেরে আসে মারার জন্য, ওর বাবার সাথে ওর মানে উগ্র মেজাজি, সোজা কথা যেটা। তো এখানে আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমার কাকা কেন জানে পারুলকে বিয়ে করার সময় অনেক টাকা কাবিন করছে। আপনার প্রায় 8 লাখ টাকার মতো কাবিন করছে। ওই সময় 8 লাখ টাকা কিন্তু কাবিন হয় না, কাবিন 8 লাখ টাকা হয় না। পারুলের বাবাও কাবিনের টাকা বেশি চাইছে, আমার কাকাও কাবিনের টাকা বেশি দিয়েই করাইছে। যেহেতু পারুলের একটা কলঙ্ক আছে, মানে অনেকে মনে করতেছে যে আমি পারুলকে ইউজ করে ছেড়ে দিব, ব্যবহার করে ছেড়ে দেবো, ওকে আমি মূলত বউ করবো না বা ওর সাথে আমি সারা জীবন থাকবো না। সে জায়গা থেকে অনেকে অনেক রকমের কথাবার্তা বলছে, যার কারণে তখন টেকনিক্যালি হচ্ছে আমার কাকা এইগুলো কি মানে কাবিনটা বাড়াই করছে। পারুলের বাবাও বাড়তি চাইছে, কাকাও বাড়াই করছে। তো যা কাবিন নিয়ে তো আমার কোনো কথা নাই, কারণ আমি তোকে আর ছাড়বো না, ওটা তুমি সংসার করবো সারা জীবন, মানে কাবিনে তো কোনো কিছু যায় আসে না। এইভাবে ভাই আমি ওরে নিয়ে পড়ে আছি। যাই হোক, আল্লাহর উপরে তোয়াক্কা, আল্লাহ কী করে, আল্লাহর উপরে ভরসা। কিন্তু দেখলাম যে দিনটা যত সামনের দিকে যাচ্ছে পারুলের পরিণতি ঠিক ততটাই খারাপ হচ্ছে। কোনোভাবেই আমি ওকে ঠিক রাখতে পারতেছি না। ও হচ্ছে প্রচুর পরিমাণে রেগে যাচ্ছে এবং আমি যদি কোনো একটা কাজে বাধা দিই, এরকম হয় যে আমি দোকান থেকে আসছি, ও রান্নাবান্না করবে, আমি খাবার খাবো, ও রান্নাবান্নাও করে না, কোনো কিছুই করে না, সারাদিন ফোন নিয়ে বসে থাকে। এবং ওই যে শফিক আছে, শফিকের সাথে গেমস খেলে, ওর সাথে দেখা করে কথা বলে এবং মাঠে ঘাটে অনেক মানুষ আমাকে খারাপ বলে যে তোর বউ এরকম এরকম, মানে শফিকের সাথে দেখা করে বা কথা বলে, এই ধরনের কথা কিন্তু আমাকে বলে। মানে শফিক কিন্তু আবার আমার কাকার দোকানে কাজ নেয়, মানে শেষের দিকে আমার কাকার দোকানে কাজ নেয়, দিলে পরে আমি এটা আমার কাকার কাছে পর্যন্ত বিচার দিই। কাকাও তখন শফিককে বলে যে শফিক এগুলো ভালো না, তুই এগুলো কেন করতেছিস, এগুলো করিস না, এটা ওইটা বলে। কিন্তু শফিক আমার কাকার কথাও শোনে না। এরকম করে অনেকগুলো দিন কেটে যায় ভাই। একদিন হলো কি, আমি মাঠে গেছিলাম, মাঠে মানে কাকারও জমি আছে, জমি দেখার জন্য লোকেরা কাজ করে, দেখে আসতেছি। আসার সময় দেখলাম আমাদের এখানে আসার সময় একটা বট গাছ পড়ে, অনেক বড় বট গাছ। বট গাছের নিচে দেখলাম যে শফিক আর হচ্ছে আমার বউ দাঁড়ায় আছে, এবং দাঁড়ায় আছে যে মোটামুটি একটু উশৃঙ্খলভাবে দাঁড়ায় আছে, শরীরের সাথে শরীর লেগে আছে। এটা দেখার পর আমার খারাপ লাগে, জুতা খুলে আমি তখন এখানে মারা শুরু করছি আমার বউয়ের। তো এখানে দুই একটা মায়ের হচ্ছে শফিকের গায়েও লেগে যায়, যেহেতু আমি ওরে মারতেছি, শফিক আসছে ওরা ছুটানোর জন্য, শফিকের গায়ে লাগলে পরে এখান থেকে শফিকের কিছু লোকজন থাকে, ওর বাপ চাচারা, তারা তখন দৌড়ে এসে তারা আমার গায়ে হাত তোলে, আমাকে মারলে পরে সেখানে একটা দরবার, মানে আমার গায়ে হাত তুললে পরে আমি তখন চেয়ারম্যান বলতে আমাদের এলাকার লোকজনকে জানাই। চেয়ারম্যান তো আর আমার পক্ষে নেই, তখন এলাকাতে একটা দরবারের মতো বসে, ওই দরবারে কিন্তু চেয়ারম্যান আসে। ভাই একটা বিষয় খেয়াল করবেন, আমি বিয়ে করবো, আমার বিয়েতে কিন্তু চেয়ারম্যান আসে নাই, কিন্তু এখন যখন আমি একটা বিপদে পড়ছি, দরবার করবো, ওই দরবারে কিন্তু চেয়ারম্যান হাজির, এবং চেয়ারম্যান পুরো আমার এগেইনস্টে, মানে আমার বিপরীতে চেয়ারম্যান এসে দাঁড়াইছে। ভালো কথা দরবার হবে, আমি তখন ওইখানে কথাবার্তা বলতেছি যে এমন এমন ঘটনা এইসবের। এখন আমার বউ পুরো আমার এগেইনস্টে, মানে আমি যেগুলো ওকে করি নাই কখনো এগুলোর কথা বলতেছে, এবং এত পরিমাণের ভাই খারাপ কথা বলতেছে যেগুলো আসলে আমি মেনে নিতে পারতেছি না, যে আমি রাত ওর সাথে এটা করি ওইটা করি। মানে আমাদের বেডরুমের যে ঘটনাগুলো, ওই ঘটনাগুলো এখানে বলে, আমি এটা করতে চাই ওইটা করতে চাই, মানে খুবই খারাপ ভাষায় কথা বলে। এই জিনিসগুলো তখন আমি নিতে পারি না। তো যেই বউ গ্রামে 10 জনের সামনে তার স্বামী রাতের বেলায় তারা কী করে ওইগুলো বলে ফেলে, ওই বউকে নিয়ে তো ভাইয়া সংসার করা যায় না। ওই সময় আমি রেগে গিয়ে আমি তখন বললাম যে ঠিক আছে, তুই যেহেতু এতই খারাপ, যে আমি 10 জনের সামনে তোর তালাক দিলাম। এটা ভাই আমি পুরো আমার রাগের মাথায় কইছি যে আমি তোরে তালাক দিলাম, আমি তোর সাথে আমি তালাক দিলাম, আমি তোরে রাখবো না, তালাক। এদিন তালাকের কথা বলে দিছি, তখন গ্রামে সবাই তখন দাঁড়ায় গেছে, আর কি তালাক দিয়ে দিছে।
এখন তালাক দিয়ে দিচ্ছে। এখন আমি বলতেছি, তালাক দেওয়ার পর আমি বলতেছি যে আমি এটার আগের মাথায় বলছি, এটা আমি ইচ্ছা করে বলি না, এটার আগের মাথায় আমি এটার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমার বউরে নিয়ে আমি সংসার করুন, সাথে সাথে বলতেছি। তো হুজুর ছিল ওইখানে, হুজুরও তখন বলতেছে যে না, তালাক তো হয়ে গেছে, তুমি যেহেতু 10 জনের সামনে একটা তালাক দিয়ে দিচ্ছ, এটা তালাক হয়ে গেছে, এখন এ বউ নিয়ে যদি তোমার সংসার করতে হয় তাহলে তোমার বউরে ইল্লা দিতে হবে। এখন ইল্লা কি ভাই, আমি তো এটা বুঝি না। এখন ইল্লা মানি চেয়ারম্যান মানে আমাকে ওই যে হুজুরও বুঝায় বললো যে আমার বউকে অন্য কারোর কাছে বিয়ে দিতে হবে, আইন মোতাবেক ধর্ম মোতাবেক অন্য কারোর কাছে বিয়ে দিতে হবে, এবং ওই লোকে আমার বউকে ছেড়ে দেবে, এক রাত আমার বউর সাথে থাকবে, থাকার পরে ছেড়ে দিবে, এবং ছেড়ে দিলে পরে আমি আমার বউকে আমি আবার বিয়ে করব। এটাকে নাকি হিল্লা বিয়ে বলে। তাই এই শরীয়ত অনুযায়ী এভাবে বিয়ে দিতে হবে, তা না হলে আমার বউ আমার কাছে বৈধ না, মানে আমার বউ অবৈধ হয়ে গেছে। রাতটা সবাই মিলে এখনো বসে আছে, বৈশা বলতেছে যে আমার বলতেছে রাশেদুল বলো কি সিদ্ধান্ত, এখন তুমি তোমার মতো একজন মনোনীত একজন ব্যক্তি খুঁজে বের করো যার কাছে তোমার বউকে তুমি সেভ মনে করবা, এবং দিল্লি ওই বউ তোমার কাছে আবার চলে আসবে। এটা হুজুরে বলতেছে, এবং চেয়ারম্যানও ওই জায়গায় চুপ, চেয়ারম্যানও কোনো কথা বলে না, সবাই ওই জায়গায় চুপচাপ বসে আছে। আমি তখন চিন্তা করলাম যে এলাকার যেই ছেলের কাছে আমি পারুলটি বিয়ে দেই, পারুলটি আমি আর পাবো না, কারণ পারুল অনেক সুন্দরী, তো যার কাছে দিব সেই নিয়ে যাবে। মানে এলাকার মোটামুটি সবাই ওরা পছন্দ করে ওই সময়, ও আগের থেকে আরও সুন্দর হয়ে গেছে, যেমনই লম্বা, শরীরের গঠন অনেক সুন্দর, চেহারা অনেক সুন্দর, মানে সর্বদিক থেকে মানে এক কথায় অসাধারণ চেহারা, তাই সবাই ওরা পছন্দ করে। এখন যদি আমি মানে আমার কথা হচ্ছে, এখন আমি যাই করি ওরা অন্য কেউ নিয়ে যাবে, আমি ওরা আমার কাছে রাখতে পারবো না। খুব খারাপ লাগতেছে রে আল্লাহ, করবোটা কি, মানে কোনো কিছুই বুঝতে পারতেছি না। মানে নিজেও খুব টেনশনে পড়ে গেছি যে এমন একটা পরিস্থিতি হয়ে গেল যে আমি রাগের মাথায় কথাটা আমি কেন বললাম। এখন মন চাচ্ছে নিজের পায়ে নিজের জুতা দিয়ে মারি, নিজের জুতা নিজের গালে মারি। তো এখন যেটা করার এটা তো করে ফেলছে, এখন তো কিছু তো করার নাই। তো সবাই বলতেছে এখন কী করবি তুই সিদ্ধান্ত নে, তোর বউ, তোর সিদ্ধান্ত এই সিদ্ধান্ত, সবাই আমার উপরে ছেড়ে দেয়। আমি তখন ভাবতেছি এখন কী করা যায়, কার কাছে কি বলবো, মানে করবো না করবো, আমার মাথায় কোনো কিছু আসতেছে না। পরে হঠাৎ করে আমার কাছে মনে হলো যে আমার কাকার কাছে আমি বিয়ে দেব। আমার কাকা যদি ওরে বিয়ে করে তাইলে মনে করেন যে আমার বউ আমার কাছে নিরাপদ, মানে আমার কাকা তো আর ওরে নিয়ে যাবে না, আর আমার কাকা আমার দিয়ে দিবে, ওরকমটা আমার কাছে মনে হলো। মনে হবার পরে আমি তখন হঠাৎ করে দরবারে বলে বসলাম যে ঠিক আছে, যদি ইল্লা বিয়ে দেওয়াই লাগে আমি আমার কাকার কাছে ইল্লা বিয়ে দিব, কারণ আমার কাকা আমার বউ আমার দিয়ে দিব, আমার বিশ্বাস আছে। কারণ ওইখানে সবাই তখন হাসাহাসি করতে, যেটা কোন ধরনের কথা, বাতিজার বউরা কাকা কেমনি বিয়ে করবো। হুজুর তখন ফতুয়া দিল যে ঠিক আছে বিয়ে করা যায়, যেহেতু এক রক্ত না, আলাদা ব্লাড, সমস্যা নয়, বিয়ে করা যাবে। তুমি যদি কাকারে বিশ্বাস করো তাহলে কাকার কাছে বিয়ে হবে, এবং বিয়ে হইলে এক রাত বউ ওই তোমার কাকার সাথে থাকবে, এবং পরের রাতে বউ চলে আসবে। আমাদের মসজিদের হুজুর আর চেয়ারম্যান কিন্তু পাশাপাশি বসে আছে, দুজনে পাশাপাশি বসে কথা বলতেছে। রাজি হওয়ার পরে আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই প্রস্তাবে মানলাম। মানার পরে ওই রাতের মধ্যে কাকার সাথে আমার বউয়ের ইল্লা বিয়ের, মানে যেটা মানে কাবিন ছাড়া যে বিয়েটা হয় আর কি, হুজুর ডাইকা, ওই হুজুরে তখন বিয়েটা পড়ায় দেয়। খুব খেয়াল করে দেখবেন যে গ্রামের সব মানুষগুলো কিন্তু ওখানে থাকে, আমি কিন্তু একা না, গ্রামের সব মানুষের সামনে তখন ইল্লা বিয়েটা হয়, আমার আপন কাকার সাথে হয়। এবং হুজুরও এটাতে ফতুয়া দেয় যে আমার আপন কাকা নাকি বিয়ে করতে পারবে, আমার বউকে বিয়ে করতে পারবে, সমস্যা নেই। বিয়েটা হয়ে যায়, আমার বউর সাথে আমার কাকার বিয়ে হয়। হওয়ার পরে রাতের মধ্যে আমার কাকা বাসরঘর সাজে ওইখানে আমার বউকে নিয়ে যাবে। ওই সময়ের কষ্টটা আমি আসলে ভুলতে পারবো না, আমার কান্না আসতেছে যে মানে এটা আমি কী করলাম, কী কারণে আমি এত বড় একটা ঘটনা ঘটলাম। ও তখন সরি বলে, মানে আমার বউ ফারুলও বলে যে চাহবার্তা হয়েছে, আমিও তোমার সাথে থাকবো, এখন শরীয়ত অনুযায়ী তো এক রাত তোমার কাকার সাথে থাকাই লাগবে, এছাড়া তার কোনো উপায় নেই। আমি তো আর অন্য কারো কাছে ওকে দিবও না, কারণ অন্য কারো কাছে দিলে আমি ওরা আর ফিরে পাবো না, আমি তো 100 আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যার জন্য কাকার কাছে দিব, কাকার কাছে দিলে আমি ওরা পাবো। হিল্লা বিয়াটা হইলো, ওর বাসর ঘরে হইলো। সকালবেলা আমি তখন ঘুম থেকে উঠছি, উঠার পরে আমি কাকারা ডাকতেছি, কাকা উঠেন। কাকাও তখন উঠছে, উইঠা কাকা তখন দোকানের দিকে যাইতেছে। আমি বললাম কাকা হুজুরে আনবো দুপুরবেলা, এই হুজুর আনলে আপনি একটু হুজুরের সাথে কথাবার্তা বইলা এটা বিয়াটা কীভাবে কী করার যেটা একটু করে দিন, মানে ওরা ছাইড়ে দিন, এমনি বলতেছি। কাকা বলো আচ্ছা ঠিক আছে। কাকা তখন দোকানে গেছে, দোকানে যাওয়ার পরে হুজুর আসতে আসতে প্রায় 12টা-1টা বেজে গেছে, 1টার দিকে হুজুর আসছে। আসার পর কাকারে ফোন দিলাম যে কাকা হুজুর তো আসছে, আপনি একটু আসেন, আইসা মানে কেমনে করবেন এটা করে দেন, আমি আবার আজ করে বিয়ে করব, এটা বললাম। বলার পরে কাকা তখন বলে আচ্ছা ঠিক আছে তুই থাক, আমি আসতেছি, এটা বলে আসতেছে। এখনও কাকা আসতেছে দেখতে হঠাৎ করে কাকার মোবাইল বন্ধ। কিরে মোবাইল বন্ধ কেন? এবার গ্রামের পোলাপাইন দৌড়ে বলতেছে আমার কাকা নাকি বট গাছের নিচে নাচতেছে, মানে বট গাছের নিচে নাচানাচি করতেছে। রে কী বলো, কাকা বট গাছের নিচে নাচতেছে কেন? তা না আমি দৌড় দিলাম, আমার কাকা তো ভাই বোন ওরা অনেকেই আছে, সবাই মিলে আমার সাথে দৌড় দিল। কাকা ওইখানে লুঙ্গি খুলে ফেলে, মানে গেঞ্জি খুলে ফেলে, মানে এই একটা অবস্থা। সবাই বলে কাকারে ভূতে ধরছে, জিনে ধরছে। পরে ওইখান থেকে কাকারা আমরা তখন বাড়িতে আনছি, দুপুরবেলা ছিল, বট গাছের নিচে দিয়ে কাকারা বাড়িতে আনছে। আনার পরে এই কাকা উল্টাপাল্টা কথা বলতেছে
যারা তারা গালাগালি করতেছে। এরপরে তখন আমি দৌড়ে গিয়ে মসজিদের হুজুরে নিয়ে আসলাম, আমাদের এলাকার হুজুর এসে কাকার হাতে ধরলো, দেখলো যে হুজুরে বলতেছে কাকাকে জিনে ধরছে, এখন মানে এটা কি করবে, এটা এইভাবে হবে না। তো হুজুর তখন পানি পড়া দিল, তাবিজ পড়া দিল, কাজ হইতেছে না। কাকা এই ভালো এই খারাপ, এই ভালো এই খারাপ, মানে এই এক অন্যরকম অবস্থা। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়ে যাওয়ার পরে কাকারা তখন আমি মানে কাকা তখন আবারও হচ্ছে মানে পারুলের ঘরে যাবে। তাই না, আমার কথা হচ্ছে না, কাকা তো এমনি পাগল, মানে তখন আর পাগলামি করে না, জাস্ট এক গোড়ার মতো বইয়া রয়েছে। পারুল বলে ঠিক আছে সমস্যা, আমি মানুষের থাকতে রাজি আছি। পারুল রাজি হইলো। ওই রাতে পারুল আর কাকা আবারও ঘরে গেল। মানে এরপর থেকে যে আমার কাকার কী হইলো আমি কিছু বুঝি না। মানে কাকা কোনো কথাও বলে না, কেউ কোনো কথা বলে কথার কোনো উত্তরও করে না, মানে এক ধরনের বলা টাইপের হয়ে গেছে আর কি। তারপর আমি অনেকটা বড় একটা হুজুরের কাছে গেলাম রংপুরে, আমার একটা বড় হুজুরের কাছ থেকে তাবিজ পানি পড়াই না কাকারে দিলাম। দেওয়ার পরেও কাকার একই অবস্থা। না, কাকা মানে যেমন আছে এমনই, কাকা কারোর সাথে কথাও বলে না। পারুলকে ছেড়ে দেওয়ার বিষয়ে কাকা কিছু নেই। এইভাবে প্রায় 1 সপ্তাহের মতো কেটে যায়। 1 সপ্তাহ পর আমি তখন আমাদের ওই বড় হুজুরের কাছে গেলাম। হুজুরেই বললাম যে হুজুর, আমার তো কাকার তো কোনো পরিবর্তন নাই, মানে কাকা তো এরকম আগের মতোই পড়ে আছে। হুজুর তখন আমাকে বলতেছে এটা তোমার কাকার ভাওতামি। আমারে বলে যে এটা তোমার কাকার ভাওতামি, তোমার কাকা আসলেই ভালো আছে। সে একটা মানে ভাব ধরছে, আসলে নিয়ে ভালো আছে। এটা আমাদের এলাকার হুজুর আমার বলতেছে, মানে ফির সাহেব আমাকে বলতেছে যে আমার কাকা নাকি একটা সুরুত ধরছে, মানে একটা ভাও ধরছে, এটা বলতেছে। পরে আমিও দেখলাম যে কাকা খাওয়ার সময় সব ঠিক আছে, দোকানে গেলে ব্যবসা বাণিজ্যও ঠিক আছে, মানুষের সাথে বাইরে কথাবার্তা বলতে গেলেও ঠিক আছে, কিন্তু যখনই ফারুলকে ছেড়ে দেওয়ার কথা বলি আর তখনই কাকার ওই পাগলামি দেখা দেয়, মানে তখনই কাকা পাগলামি করে। বাট অন্য সময় কাকা পুরোপুরি ঠিক। এবার আমি এলাকার লোকজনের কাছে যাই, এই লোকের কাছে যাই, ওই লোকের কাছে যাই, না মোটামুটি কেউ আমাকে কোনো কাজের কোনো সাড়া দেয় না। মানে আমি কারো কাছে কেউ, ওই যে চেয়ারম্যান তো আমার নাই, আগ থেকেই নাই, এলাকার গণ্যমান্য অনেক লোকের কাছে যাই, সবাই আমাকে বলে তুই বেয়াদব, মানে আমারে কেউ মূল্যায়ন করে না, মানে আমারে কেউ দামই দেয় না। পরে একদিন মানে এরকম করে প্রায় 15 দিন হয়ে গেল, আমার পারুলও কেমন জানি কাকার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। মানে পারুল আমারে বলে যে এরকম পাগল একটা মানুষের ছাইরে আমি কেমনে আসি, ওনার এই সেই। পরে আমি একদিন বট গাছের নিচে দাঁড়াই আছি দুপুরবেলা, কাকা তখন দোকান বন্ধ করে আসতেছে, কি সুন্দর করে ফোনে কথা বলতে বলতে আসতেছে, আমার সামনে আসার পরে উল্টাপাল্টা কথা বলতেছে। তো তখন ভাই রাগ লাগছে যে আজকে তোর পাগলামি আমি ছুটাই দিব। পরে সাথে একটা লাঠির মতো ছিল পুকুরের মধ্যে, ওই লাঠিটা তখন আমি টান দিয়ে উঠে এখানে পিটা শুরু করছি, মানে ইচ্ছা মতো পিটাইছি যে আমি তোর পাগলামি ছুটামো। এমন পিটাইছি যে সে একদম অজ্ঞান হয়ে গেছে। সবাই ধরাধরি করে তারা ডাক্তারের কাছে নিয়ে গেছে, হসপিটালে নিয়ে গেছে। রাতের বেলা আবারও বৈঠক, আবারও দরবার। আমি কাকারে পিটাইছি। এবার আমার কাকা তো ভাই ওইটা অন্য বংশ থেকে যেটারে নিয়ে আসছিল, ওই তখন দরবার চাইছে, গ্রামে 10 জন মিলে চেয়ারম্যান মিলে তখন দরবার ডাকছে। দরবারে আমারে বলছে যে আমি কাকার গায়ে হাত তুললাম। আমি তখন 10 জনের কাছে বললাম যে কাকা এরকম আমারে ওরে বিয়ে করছে যে 1 রাতের ভিতরে ওরে ছাইড়ে দিব, কিন্তু এখন ছাড়তেছে না, ছাড়ার কথা বললে পাগলামি করে, এইরকম করে ওইরকম করে, আমার বউ ওনার সাথে থাকতে পারবে না, এরকম করি সবার কাছে বলি। যা আমি তখন খুব রাগান্বিত ছিলাম। আমার কথা হচ্ছে আমার বিচার যে করবে তারা আমি মাইরে ফেলবো, আমি এলাকার কোনো নেতা খেতা মানবো না, এলাকার কোনো লোকের আমি মানবো না। আমি তখন উগ্র মেজাজে হয়ে গেছিলাম। পরে সবাই মিলে সিদ্ধান্ত নিল যে ঠিক আছে ভালো কথা, তোর কাকা যেহেতু এরকম অবস্থা, তুই আরেকটু সময় দে। আমি বললাম যে সময় দিতে পারি 1 সপ্তাহে, আমার বউ এখানে থাকতে পারবে না, আমার বউ ওর বাবার বাড়িতে চলে যেতে হবে, ওর বাবার কাছে চলে যেতে হবে। ওর বাবারে আমি বললাম যে দেখেন আমি আপনার মেয়ের জন্য কী না করছি, ঢাকায় গেছি, পুলিশ ধরছি, এত ঝামেলা করছি, এখন আপনি কেন আমার একটু বুঝেন না। ওর বাবা বলে যে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, আমার মেয়ে আমার বাড়িতে চলে যাবে। এবার ওনার মেয়ে ওনার বাড়িতে চলে গেল। কাকা তখন মোটামুটি সুস্থ হয়ে বাড়িতে আসলো। আসার পরে পারুল ওখান থেকে হঠাৎ করে সে আমার সংসার করবে না, সে হুট করে জানাইছে আমার সংসার হবে না, সে আমার সংসার করবে না। কারণ কাকারে বিয়ে করছে, কাকা সংসার হচ্ছে করবে না। আমি তার কাছে কাবিনের যে টাকা পাইতাম কাবিনের টাকা দিয়ে দিতাম। আমি তার ওই সময় তালাক করছি, তালাক দিলে তো কাবিনের টাকা দিতে হয়, তাই আমি কাবিনের টাকা দিয়ে দেবো, সে আমার সংসার করবে না। এবার আমি তো বললাম আরেক বিপদে, কী রে ভাই, আমার কাছে 8 টাকা নেই, আমি 8 লাখ টাকা কাবিনের দিব কোত্থেকে? আমার কাছে তো ভাই কোনো রকমের টাকা পয়সা নেই। এবার আমি মানে পুরো বিপাকে পড়ে গেছি, জান আমি টাকাটা দিব কোত্থেকে, আমার কাছে তো কোনো টাকা নেই, আমি টাকা দিতে পারবো না। এবার সবাই মিলে আমার ধরছে। এবার কি করলো, পারুল মিয়া তার বাপ মিলে থানাতে গেল, চেয়ারম্যানটা হাতে নিয়ে, মানে চেয়ারম্যানটা হাতে রেখে তারা তখন আমার নামে দিল মামলা, নারী নির্যাতনের মামলা, যৌতুকের মামলা মিলে অনেকগুলো মামলা করে দিল আমার নামে। আর এই মামলার ভিতরে চেয়ারম্যান, আমার কাকা, আমাদের এলাকার হুজুর, মানে মোটামুটি যত ধরনের এই গ্রামের যত গণ্যমান্য ব্যক্তি আছে সবাই ওই মানে দরবারের সাথে, মানে ওই মামলার সাথে জড়িত, সবাই মিলে মামলাটা দিল। মামলা দেওয়ার পরে এবার আমি বাড়ি থেকে পালাইছি। পুলিশ আমাকে হুন্য হয়ে খুঁজে বেড়াইতেছে আমাদের পার্শ্ববর্তী গ্রাম থেকে। এবার পুলিশ আমাকে ধরছে পার্শ্ববর্তী গ্রাম থেকে।
ধরার পরে আমাকে থানাতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তখন আমাকে ডাকছে, ডাকে বলতেছে যে তোমাকে মোহরানার টাকা দিয়ে দিতে হবে তোমার বউয়ের, যে টাকা কাবিনে হচ্ছে কাবিনের টাকা দিতে। কাবিন তো 8 লাখ টাকা, ভাই আমি কাবিনের টাকাটা দিব কোত্থেকে? আমি বললাম যে আমার কাছে অত টাকা নাই। বলে তোমার টাকা দিতে হবে, হয় তোমার এই টাকা দিতে হবে, নাহলে তোমাকে জেলে খাটতে হবে। এরকম করে জেলে পড়ে রইলাম। পড়ে রওয়ার পরে কিছুদিন পরে আমার কাকা আমার সাথে জেলে দেখা করতে আসছে। যে কাকারা আমি কুত্তার মতো পিটাইলাম উনি দেখা করতে আসছে। আইসা বলতেছে, রাশিদুল তুই আমারে মারস কাটস যাই করস, এখন তুই তো বিপদে পড়ছস, তোর বিপদে তো কাকা আর হাত পা গোটায় থাকতে পারি না। আমি বললাম ঠিক আছে। পরে আমারে বলতেছে যে আমি তোরে কিছু সাহায্য করতে চাই। কিভাবে? তোর বউটা যেহেতু খারাপ, এই মেয়েটা আমার সাথে আসার পরে আমাকে জিনে ধরছে, আমার জীবনটাও নষ্ট করছে, আমারও এলাকাতে মানসম্মান নষ্ট করছে, তোরও মানসম্মান নষ্ট করছে, তুই মেয়েটারে ছাড়িয়ে দে। তাই আমি বললাম আমি তো ছাড়ার জন্যই বসে আছি, কিন্তু আমি কাবিনের টাকা কোত্থেকে দেবো? উনি আমার বলে যে তুই তো তোর বাবার কাছে জায়গা তোর দাদার কাছে জায়গা পাও না আসস, তোর বাবা যেহেতু মারা গেছে তো এখানে তো তুই একটা সম্পদ পাবি, ওই সম্পদটা তুই আমার নামে লিখে দে, আমি তোরে টাকা দিব, ওই মেয়েরে তুই দিয়ে দিবি। এটা আমার কাকা বলতেছে। আমি তখন বললাম যে ঠিক আছে, আপনার প্রস্তাবে আমি রাজি। পরে কাকা আমার জেল থেকে বের করছে। যাদের সাথে কথাবার্তা বলা দরকার তাদের সাথে কথাবার্তা বলে আমার ভাই জেল থেকে বের করে আনছে। আমি তখন জেলের বাইরে আসছি। আসার পরে কাকা আমাকে নিয়ে গেছে, গ্রামের আরও 8-10 জনে গেছে। সবাই তখন বলে যে হ্যাঁ ঠিক আছে আমরা সবাই মানি, এই করো, ঠিক আছে ওকে, তাইলে ওকে দিতে, মানে করে দিতে বলো, মানে নাদাবি দলে দিতে হবে আমাকে, মানে কোন জায়গা পাবে ওই জায়গার প্রতি আমাকে মানে জায়গাটা লিখে দিতে হবে কাকার নামে। তো বাবার জায়গা, তা আমি তখন ওইভাবে কাকার নামে লিখে দিয়েছি। লিখে দেওয়ার পরে কাকা আমাকে টাকা দিল। এই টাকা দিলে এবার আমি 10 জনকে নিয়ে একইভাবে আমি তখন কী করলাম, আমার বউ যে ছিল ওরে আমি পারুলে তখন আমি তালাক করলাম, তালাকের টাকাটাও দিয়ে দিলাম, কাবিনের টাকা দিয়ে দেওয়ার পরে এবার তো আমি নিরাপদ, মানে আমি তো আর কোনো ঝামেলা নেই। পরে আমি কাকার দোকানে বসি, কাকার দোকানে আসতেছি, ফারুল কিন্তু ওইখানেই পড়ে আছে, যেখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে সে তার বাবা মায়ের সাথে আছে। কিন্তু রে ভাই এভাবে মাস 2-1 যাওয়ার পরেই এবার দেখি যে কাকা রাতের বেলায় পারুলদের ঘরে যায়, পারুলদের ঘর থেকে আসে, এই এক অন্যরকম অবস্থা। এটা দেখার পরে আমি তো এবার আমার কাকা তো ভাইয়ের জানাইলাম যে কিরে তোর বাবা আবার ওদের ঘরে যায় কেন, পারুলের ঘরে যায় কেন, পারুলের সাথে তোর আব্বার কিসের কথা, তোর আব্বা কি বুঝতেছে না যে পারুল মেয়েটা খারাপ, এই সেই। মানে ওনার ছেলেও আর আমাকে কোনো মূল্যায়ন করে না, মানে আমাকে কোনো কথা দাম দেয় না, যে আমার আব্বা যা খুশি তা করবে, আপনি কেন বাধা দিবেন, মানে আমাকে উল্টা ওনার ছেলে বলতেছে। মানে অবস্থা তখন এতটাই ব্যাগতিক হয়ে গেছে যে আমি যে একটা মানুষ, মানে আমার কথারও কেউ কোনো রকমের ভ্যালু দেয় না, মানে আমার কথারও কেউ কোনো মূল্যায়ন করে না। আমি তখন খুব টেনশনে পড়ে গেলাম, কিরে ভাই সবাই আমার সাথে এরকমটা করে কেন, মানে যার কাছে যাই যেখানেই যাই প্রতিটা মানুষ আমাকে ঠকাচ্ছে এবং প্রতিটা মানুষে আমার সাথে মানে বেইমানি করতেছে, এক কথায় সোজা কথা যে আমার সাথে বেইমানি করতেছে। ওর কাকা তো ভাইটাও তখন আমার সাথে যদিও সম্পর্ক অনেক ভালো ছিল, বাট ও লাস্টের দিকে এরকম করে। এবার আমি একদিন কাকার ধরলাম যে কাকা তুমি ওর এখানে যাচ্ছ, ওর ঘর থেকে আসতেছো কেন? কাকা আমাকে বলে আইনত তো এখন আমার বউ। আমি বললাম মানি? পরে বলে হ্যাঁ হুজুর তো আমার কলমা পরে ওকে বিয়ে করছে, কাবিন না হইলে না হয়েছে, কিন্তু ও তো আমার বউ হিসাবে এখনও আছে। তো আমি আমার বউর কাছে গেলে তোর সমস্যা কি? আমি বললাম যে এটা কোন ধরনের কথা বলেন কাকা, আমি নিজের বাপের ভিটা মাটি বিক্রি করে আমি টাকা আপনার কাছ থেকে টাকা নিয়ে ওরা ছাড়লাম, আপনি ওর সাথে কেন থাকবেন? কাকা এবার আমার সাথে রাগারাগি যে না আমি থাকবো, তাতে তোর সমস্যা কি? মানে আমার সাথে খুব খারাপ ব্যবহার করতেছে কাকা। খারাপ ব্যবহার এক পর্যায়ে দেখলাম যে কাকা ওইখানে যাইতেছে, পারুলকে নিয়ে সংসার করতেছে, পারুলের বাড়িতে খাবার দাবার দিতেছে, পারুলের যা যা লাগতেছে সব কিছু দিতেছে, পারুলের কাছে যাইতেছে, ওদের এখানে রাতের বেলায় থাকতেছে। এই নিয়ে তার বউ মানে আমার চাচিও কোনো কিছু বলে না, আমার চাচাতো ভাই বোনেরাও কোনো কিছু বলে না। এবার দেখলাম যে মানে বিষয়টা এরকম হয়ে গেল যে মানে আম দুধ এক হয়ে গেল, আমি আঠি শালা আমি তখন জঙ্গলে। একে তো আমার বাপ দাদার সম্পত্তিও গেল, কাকা টেকনিক্যালি সব কিছু নিয়েও গেল, ওরে টাকাও দিল, আমার সাথে সংসারও করতেছে। এবার আমি চিন্তা করলাম যে কিরে ভাই এবার তো আমার আর কোনো গতি নাই। এবার নিরুপায় হয়ে আমি তখন কাকার নামে এবার আমি থানাতে গিয়ে করছি মামলা, কারণ আমার বাবার জায়গা তো অনেক আছে, তো উনি আমার কাছ থেকে না দাবি দলিল নিছে কেন, ওইটার নামে দিলাম মামলা রায় তখন আসছে চেয়ারম্যানের কাছে। আমি তখন আবার আমার কিছু লোক আছে পরিচিত, যেহেতু চেয়ারম্যানের সাথে চলাফেরা করার সময় উপজেলা পর্যায়ে কিছু লোকদের সাথে চলাফেরা করতাম রাজনীতিতে, ওই বড় ভাইদের কাছে তখন বিচার দিই যে ভাই আমার সাথে এরকম বেইমানি হইতে আছে। এবার বড় ভাইরা মিলে তখন চেয়ারম্যানরা চাপ দেয় যে রাশেদুলের এরকম এটা মেনে নেওয়া যায় না, ওর সাথে এরকম অবিচার করা হয়েছে। তখন এলাকার লোকজনে মিলে কাকারে চাপ দেয়। চাপ দিলে পরে আমি তো না দাবি দলিল দিয়েই দিছি, মানে আমি তো একটা না দাবি দলিল দিয়েই দিছি।
তো এখন তার কিছু করার নেই। পরে উপজেলার আমার কিছু বড় নেতাকর্মী, বড় ভাই ব্রাদার আছে, তারা তখন আসে, আইসা তখন তারা পুরোটা ব্যাপার আমি তাদেরকে বলেছি, ভাই দেখেন আমার সাথে এই ঘটনা হয়েছে, আমার কাকে এইভাবে বেইমানি করছে, আমার বউরে নিয়ে গেছে, আমার বাপদাদার সয় সম্পত্তি নিয়ে গেছে। পরে সবাই মিলে কাকারে ধরলো যে ঠিক আছে রাশেদের তো এখন কোনো কিছুই নাই, ওরা একটা গতি করে দেন, আপনার যেহেতু আপনারই ভাতিজা, আপনার ভাতিজা বড় বিয়েও করলেন, ওর তো সবই গেল, ওর কাছ থেকে না দাবি দলিলও নিলেন, জায়গা সম্পত্তি সব নিয়ে গেলেন। পরে ওই গ্রামে 10 জনের চাপে পড়ে আমার আব্বারে তখন আমার কাকারে বলতেছে যে ঠিক আছে তুই কী চাই আমার জিজ্ঞেস করলো। আমি তখন দেখলাম যে ভাই আমার তো এই করলো সবই গেছে, কিন্তু এই দেশটার প্রতি আমার একটা ঘৃণা তখন জন্মাই গেছে যে এই দেশে কোনো মানুষের না, এবং সমাজের প্রতি আমার একটা ঘৃণা জন্মাইছে। আমি তখন ওই দরবারে 10 জনের সামনে বললাম যে আমি ছোটোবেলা আমার বাপেরে হারাইছি, আমার বাবা মারা গেছে একমাত্র আমার কাকার কারণে, আমার কাকা আর আমার মায়ের পরকীয়ার জন্য আমার বাপ মারা গেছে। একইভাবে আমার মাও আমার কাকার কাছ থেকে নির্যাতন হয়ে গেল, শেষ পর্যন্ত আমি বিয়ে করলাম, আমার বউটারে আমার কাকা নিয়ে গেল, টেকনিক্যালি কাবিনের অজুহাত দেখাইয়া আমার বাপের কাছে আমি যে জায়গায় সম্পত্তি পাইতাম ওইগুলো না দাবি দলিল নিয়ে গেল। এখনও তো উপজেলা পর্যায়ে আপনারা লোকজন আসছেন যার জন্য আমার কাকা এতটা নত বা কোনো কিছু বলতেছে না, কিন্তু আমার কাকা আসলেই ভয়ঙ্কর একটা বাঘ, ওর চেয়েও নিকৃষ্ট কোনো প্রাণী হয় না। বাঘ তো খিদার জ্বালায় মানুষ খায়, আমার কাকা হাসতে হাসতে মানুষ খায়। তো ঠিক আছে, আমি আমার কাকার কাছে কোনো দাবি নেই, আমার কাকার কাছে আমার একটাই দাবি, আমি তো এখনও লক্ষ লক্ষ টাকার সম্পদ পাওয়ার আছে, আমি না দাবি দলিল দিছি, আমার কাকা আমার কাছ থেকে না দাবি দলিল নিয়ে গেছে টেকনিক্যালি, কিন্তু আমি না দাবি দিই নাই। আমি মূলত কয়েক ঘন্টা জায়গায় দিতে চাইছিলাম, মানে না দাবি দলিল উনি এখানে জাল দলিয়তি করছে বা কোর্টের রাজি করাইয়া রেজিস্ট্রি অফিসারে টাকা পয়সা দিয়ে উনি এগুলো করছে। তো ঠিক আছে, আমি বিদেশ যাবো, আমি এই দেশে আর থাকবো না, আমাকে বিদেশে যাওয়ার টাকা থাক। মানে সবাই মিলে বলো যে এটা আমার কাকার দিল, কাকা তখন বলে যে ঠিক আছে। এরপরে 2018-র দিকে 17-এর দিকে 17-এর লাস্টের দিকে আমার কাকা তখন আমাকে বিদেশের জন্য টাকা দিল, আমি বাহরাইনের জন্য একটা ভিসা নেই, পাসপোর্ট করে আমার কাকাই সমস্ত টাকা দেয়, আমি তখন বাহরাইনে চলে যাই, এটা কোম্পানি বিষয়। তো বাহরাইন গিয়ে 2018 সালে আমি বাহরাইনে পৌঁছাই জানুয়ারিতে। 18 থেকে আজকে এতগুলো বছর আমি বাহরাইনেই পড়ে আছি, আমি দেশে যাই নাই। আমি শুনলাম যে আমার পারুলের ঘরে নাকি মেয়ে সন্তান হয়েছে আমার কাকার, মানে ওরা পারুলরে আলাদা একটা ঘর করে দিছে, পারুল এখানে থাকে, আমার কাকিও আলাদা থাকে। তা আমি আর বাংলাদেশে গেলাম না, এখানেই পড়ে আছে। এবং আমার কাছে মনে হয় যে আমি এখান থেকে ইউরোপের জন্য ট্রাই করতেছি ভাই, ইতালির জন্য চেষ্টা করতেছি, আমি ইতালিতে চলে যাব, আমি আর দেশে যাব না, কারণ আপনাদের ওই দেশটার প্রতি আমার কোনো বিশ্বাস ভালোবাসা নাই, আমার অনেক ঘৃণা জন্মাইছে ভাই। তাপন ভাই, আমি বাহরাইনের সাগরের পাড়ে বসে বসে আপনার জীবনের গল্পগুলো শুনি, আমার ভালো লাগে। মাঝে মাঝে একেবারে গভীর রাত, আমি একটা রেস্টুরেন্টে চাকরি করি, বাহরাইনের সময় রাত 2টা বাজে আমার ডিউটি শেষ হয়, তো 1টা-2টা বাজে আমি তখন ওই সাগর পাড়ে গিয়ে আমার কাছে একটা ছোটো স্পিকার আছে, ওই স্পিকারে আপনার গল্পগুলো লাগাই দিয়ে ওইখানে শুয়ে শুয়ে গল্পগুলো শুনি, ভাল লাগে। আসলে ভাই আমার কারো উপরে কোনো অভিযোগ নাই, আমি কারো কাছে কোনো বিচারও চাই না, এবং আমি চাই না যে কেউ আমার বিচার করে দেখ, এগুলোরও কোনো প্রয়োজন নাই। শুধু নিজের ভিতরে জমে থাকা কষ্টের কথাগুলো আপনাকে বলে নিজের মনটাকে শুধু একটু হালকা করলাম, অতটুকুই। এবং আমি জানি আপনি আপন ভাই সবসময় প্রবাসীর পক্ষে কথা বলেন, এবং আপনি আমি দূর প্রবাসী একজন মানুষ, আপনি আমার গল্পটা তুলে ধরবেন ভাই। বাবা তো অনেক আগেই ছেড়ে গেল, মা থেকেও নাই, ছোট প্রতিবন্ধী বোনটা জানি না বেঁচে আছে না মরে গেছে। নিষ্ঠুরী দুনিয়াতে আমি কতদিন বেঁচে থাকবো তারও কোনো নিশ্চয়তা নেই। সংসার করা, বিয়ে করা, এসব জিনিস আর আমার ভিতর নাই। আমার একটাই স্বপ্ন, আমি এখান থেকে যদি কোনোভাবে ইউরোপে যেতে পারি, ইউরোপের কোনো একটা দেশে, কারণ আমি বাহরাইনে সারা জীবন থাকতে চাই। সারা জীবন তো বাহরাইনে আমি থাকতে পারবো না, আমার একটা বয়স হওয়ার পর আমাকে বাহরাইন সরকার আমাকে দেশে পাঠাই দেবে, যার জন্য আমি চাচ্ছিলাম ইউরোপের কোনো একটা দেশে গিয়ে কাগজপত্র হইলে আমি ওখানে আমার জীবনটা একাই কাটাই দেওয়ার জন্য। যদি এই বিষয়ে আপনি আমাকে কোনো সাহায্য করতে পারেন তাহলে একটু সাহায্য করবেন। আপন ভাই ভালো থাকবেন, আপনার জন্য দোয়া, ভালোবাসা। আমার মরহুম বাবার জন্য দোয়া করবেন, আমার মৃত বাবা যেন কবরে শান্তি পায়, ভালো থাকে। যদিও তিনি আত্মহত্যা করে মারা গেছে, তারপরেও বলি সে তো আমার বাবা, ওনার জন্য দোয়া করেন। আর আমার মায়ের কথা আর কিছু বললাম না, কাকাকে যেন আল্লাহ হেদায়েত দান করে, এবং আমার বউ যেন ভালো থাকে। আপন ভাই, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। রংপুরের ভাই রাশেদুল ইসলামের জীবনের এই বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য আমার হাতে প্রচণ্ড ব্যথা হচ্ছে।
রাশেদ ভাই এই মুহূর্তে বাহরাইনে আছে এবং তিনি বাহরাইন থেকে আমাকে গল্পটা কিছুটা ফোনে বলেছে এবং বাকিটা লিখে পাঠিয়েছে। তো এখানে আসলে আমি একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমি গল্পের শুরুতেই বলেছিলাম যে এই সমাজে আপনি যদি মাথা উঁচু করে উচিত কথা বলতে যান, সঠিক কথা বলেন, তাহলে আপনি হবেন বেয়াদব। আর চুপ করে যদি সব অত্যাচার সহ্য করে যান তো আপনি হবেন ভীতু। এটাই হচ্ছে সমাজের নিয়ম। মাঝে মাঝে আমি মাঝে মাঝে গ্রামে যাই এবং গ্রামে যাওয়ার পরে আমিও মাঝে মাঝে এরকম কিছু দরবারে অ্যাটেন্ড করি। এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে গ্রামীণ সমাজ এবং সেখানকার যারা দরবার করে, যারা সেখানে দরবারি বিভিন্ন ধরনের আচার বিচারের কাজ করে, কতটা যে নিকৃষ্ট হতে পারে গ্রামীণ সরকার, মানে গ্রামীণ যেই সর্দার বা গ্রামের যে লোকজন আছে যারা এই ধরনের বিচার করে, খুবই খারাপ। আপনি থানায় আপনার নামে একটা মামলা হলে আপনি সমস্যা নেই, আপনি বাঁচতে পারবেন, কোনো না কোনো ওয়েতে আপনার বাঁচার উপায় থাকে। কিন্তু গ্রামীণ কোনো চাপে যদি আপনি একবার পড়ে যান, গ্রামীণ আইন, গ্রামীণ সমাজ, গ্রামীণ বিচার যে এত খারাপ বলার মতো না। তো যাই হোক বন্ধুগণ, রাশেদুলের জন্য দোয়া করি আমি। সে দেশ ছেড়ে চলে গেছে, বাহরাইনে আছে। দেশের সব মানুষগুলো রাশেদ ভাই খারাপ না, আমি আপনাকে তখনও বলেছিলাম, এখনও বলি, বাংলাদেশে আমিও বসবাস করছি। হয়তো আপনার ভাগ্য খারাপ ছিল বলে মেজরিটি পার্সেন্ট মানুষ আপনার বিপক্ষে ছিল, আপনি খারাপের আয়তায় পড়েছেন। দেশকে এভাবে বলা ঠিক নয়। দেশ অবশ্যই ভালো এবং মুষ্টি কিছু মানুষের জন্য আমরা পুরো দেশটাকে খারাপ বলতে পারি না। আপনি বাংলাদেশে ফিরে আসবেন এবং অবভিয়াসলি আমি আপনাকে বলি যে আপনি আসলে আমার সাথে দেখা করবেন এবং আমার তরফ থেকে আপনার জন্য অনেক দোয়া ভালোবাসা। আমরা যারা আপনার গল্প শুনেছি প্রত্যেকে আপনার জন্য দোয়া করি, আপনি যেন নতুন একটা সংসার করতে পারেন, নতুন করে বেঁচে থাকেন এবং আপনার কাকার বিচার অবশ্যই আল্লাহ এই দুনিয়াতে করবে, সেটা টুডে অর টুমির আপনি সেটা নিউজ পাবেন। কারণ আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে আপনাদের সাথে আমার অন্য দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।